নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে তোমাদের সাথে রয়েছি আমি কৃষ্ণা। আমাদের আজকের উপস্থাপনা বাপন দাসের কলমে তোমার ওই ভালোবাসায়। শুনতে থাকো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই এই সামলে সামলে নামা নামা, সামনে নামা। আরে করছিসটা কি, দেখে নামা না রে। হ্যাঁ এইখানে রাখ, এইখানে রাখ। দাদা এখানে রেখে দিলাম, বাকি কাজটা এখানকার লোকেরাই নয় করে দেবে। ওই যে গলি মতন দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে গেলেই স্লিপ কাউন্টার পেয়ে যাবেন। কেমন? আমাদের পেমেন্টটা না হয় করে দিন, আমাদেরও যেতে হবে। দাদা, আরে ও দাদা শুনছেন? দিচ্ছি। কথাগুলো বলতে বলতেই লোকটা কাছে এগিয়ে এসে ঐহিকের কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে তুলতেই যেন নিজের সম্বিত ফিরে পেল ঐহিক। নিজের মনের মাঝে চলতে থাকা একটা অজানা যুদ্ধকে যেন সকলের চোখের আড়াল করে ভাঙা ভাঙা কণ্ঠে মৃদু স্বরে লোকটাকে উত্তর দিল সে। লোকটাকে জবাব দিয়েই পরনের পাঞ্জাবিটার বুক থেকে দুধারের পকেট দুটো প্রায় ভালো করে হাতড়ে কিছু খুঁজতে খুঁজতে নিজেকে মৃদুভাবে বলে ওঠে, ও বলে নিজের প্যান্টের পকেটের দিকে হাত বাড়িয়ে মানি ব্যাগ বের করে এনে টাকা বের করতে করতে বলে উঠল, যদি কিছু মনে না করেন তবে আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আপনি না হয় স্লিপটা বানিয়ে এনে দিন। বলতে বলতে 4টি ধূসর রঙের নোট বের করে সে এগিয়ে দিল লোকটার দিকে। লোকটা হাত বাড়িয়ে টাকাটা নিয়ে বলে উঠল, কিন্তু দাদা একটু যে মুশকিল হয়ে যাবে, এই সকালে খুচরো তো। ও থাক, আপনি রেখে দিন নিজের কাছে। আপনি খালি এটুকু করে দিন আমাকে, আর তো কোনোদিন ওকে ছুঁয়ে দেখতে পারবো না। এই শেষ সময়টা এই সময়ের পিছনে না হয় নাই বা নষ্ট করলাম। ও আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ঐহিককে কথাটা বলতে বলতে লোকটা এগিয়ে গেল গলিটার দিকে। নাম ও অন্যান্য প্রয়োজনীয় সমস্তটাই সে এতক্ষণে জেনে গিয়েছে, কাজেই নতুন করে আবার জিজ্ঞেস করার প্রয়োজন তার পড়ল না। ঐহিকের দুই চোখ নিজের রিমলেস চশমাটার কাঁচ ভেদ করে আবারও গিয়ে দাঁড়ালো তার সামনে খাটিয়ায় শুয়ে থাকা ঈশিতার ঝুলে থাকা নিস্তেজ হাতের তালুটার দিকে। চোখে চশমা থাকা সত্ত্বেও দৃষ্টিটা কেমন যেন ঘোলাটে হয়ে এলো তার। গলার কাছটায় একটা অদ্ভুত কষ্ট দলা পাকিয়ে রয়েছে, যা শত চেষ্টা করেও না গলা দিয়ে নিচে নামছে আর না উঠে আসছে। দাঁতে দাঁত পিষে নিজের চোয়াল দুটো শক্ত করে তুলে ধীর পায়ে এগিয়ে গেল সে বাঁশের তৈরি খাটিয়াটার দিকে। চারিদিকের কলরব কেমন যেন স্তব্ধতার রূপ নিয়েছে তার অজান্তেই। সমগ্র জগৎটা কেমন জানি হঠাৎ করে শান্ত হয়ে পড়েছে দেখতে দেখতে। ঐহিকের হাতের তালু দুটো সজোরে আঁকড়ে ধরল ঈশিতার রুধিহীন বর্ণহীন শীতল ফ্যাকাশে হাতের তালুটা। ঠিক যেমন কোনো শিশু নিজের সব থেকে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলার ভয় আঁকড়ে ধরে। শূন্যতার একরাশ অন্ধকার যেন জমাট বেঁধেছে ঐহিকের বুকের মাঝে। হৃদয় গহ্বরের এক একটা শিরায় পড়তে থাকা টান যেন ধীরে ধীরে উঠতে শুরু করেছে তার বুক হয়ে ঘাড় অবধি, যা শত অনিচ্ছা সত্ত্বেও এক রাশ কান্না বুক চিরে তুলে আনতে চাইছে গলা দিয়ে। সহসা ঐহিকের চোখের কোলবে গড়িয়ে পড়া জলের ফোঁটাটা ঈশিতার তর্জনী ছুঁয়ে ছড়িয়ে গেল মাটির ওপরে, আর সাথে সাথেই শীতের একরাশ দমকা হাওয়া এসে সাদা কাপড়ে ঢেকে থাকা ঈশিতার মুখটা উজাড় করে তুলল ঐহিকের সামনে, হয়তো শেষবার দেখে নেওয়ার জন্য। ঐহিকের নজর ঈশিতার মুখের দিকটায় যেতেই কেমন যেন ঘোর লেগে গেল চারিদিকে। সমস্ত স্তব্ধতার পাথরের ওপর কোলাহলের হাতুড়ির এক প্রবল প্রহার যেন নিমেষে চূর্ণ বিচূর্ণ করে দিল। দেখি দাদা, সরে যান, পিছনে লোক বাড়ছে, ছাড়ুন, নিয়ে যেতে দিন। কথাগুলো বলতে বলতে এগিয়ে আসা দুটো লোক ঐহিকের হাত থেকে ঈশিতার হাতটা ছাড়িয়ে তাকে খাটিয়া থেকে নামিয়ে শুইয়ে দিল
লোহার তৈরি একটা রং চটা স্ট্রেচারের ওপরে। পিছন থেকে একটা হাত এসে ঐহিকের অজান্তেই চেপে বসলো তার কাঁধের উপরে। এতক্ষণ ধরে চেপে রাখা নিজের কান্নাগুলো যেন এবারে আর কিছুতেই সামলাতে পারল না ঐহিক, কেঁদে ফেলল অঝরে। ঈশিতা, ঈশিতা, ঈশিতা। স্ট্রেচারটা ধীরে ধীরে গড়িয়ে গেল ইলেকট্রিক চুল্লিটার দিকে। ঐহিকের দুই চোখ যেন নিজের অনিচ্ছা সত্ত্বেও দেখে চলল সমগ্রটা পাথরের ন্যায়। মাথার মধ্যে চলতে থাকলো কিভাবে শত শত ইচ্ছে, শত আকাঙ্ক্ষা, কত কত ভালোবাসা, কত খুনসুটি, আরো আরো কত আবেগ যে বন্দি থাকে সারাটা জীবন আমাদের ওই মস্তিষ্কের কোটরের অন্ধকারের মাঝে, আর কিভাবে সেগুলো সব নিমেষে পুড়ে ছাই হয়ে যায় অনায়াসে। চোয়াল দুটো আবারও শক্ত হয়ে এলো ঐহিকের। গলাটা কেমন যেন আপোষের মাঝে আটকে আসছে তার। একটা যন্ত্রণা তার বুকের এক একটা পাঁজর যেন ভেঙে ফেলছে মট মট শব্দে। চুল্লির মাঝে ঢুকে পড়া স্ট্রেচারের ওপরে আগুনের স্পর্শের সাথে সাথেই সাদা কাপড়টা জ্বলে উঠল দাউ দাউ করে, আর সেটির সাথে সেই আগুন যেন এসে ছড়িয়ে পড়ল ঐহিকের বুকের গভীরে। পাথরের ন্যায় দৃষ্টি দুটো নিজেদের কিনারায় রাশি রাশি জল ভরে যতটা শেষ অবধি দেখা সম্ভব ছিল দেখে চলল চুল্লিটার দিকে অপলক ভাবে। দমটা কেমন জানি বন্ধ হয়ে আসছে তার। কেউ যেন নিজের প্রবল শক্তিতে রুদ্ধ করে তুলেছে তার শ্বাসনালী। চুল্লির সীমানার বাইরের দিক থেকে ভেসে আসছে একতারা সুর, আর সেটির সাথে তাল মিলিয়ে ঐহিকের কর্ণবিদ্ধ করে চলেছে একটা গান। নাম ধরে তার ডাকলে পরে প্রতিধ্বনি ফিরে আসে, মানুষ কেবল ছায়ার মতন মায়ার জালে ভেসে চলে। নাম ধরে তার ডাকলে পরে প্রতিধ্বনি ফিরে আসে, মানুষ কেবল ছায়ার মতন মায়ার জালে ভেসে চলে। এই কনকনে শীতের মাঝেও কলকাতার আকাশে আজ সকাল থেকেই মেঘেদের আনাগোনা, যাকে বলে অকাল বর্ষণ। বৃষ্টিটা যে খুব জোরে হচ্ছে তা নয়, তবে এই ঝিরিঝিরি হয়ে চলা বৃষ্টিটাও শীতের আমেজ আরও প্রবল করে তুলতে যে অব্যর্থ ওষুধের কাজ করছে তা বলাই বাহুল্য। পৃথিবীর বুকে কারোর জন্য এই বৃষ্টি সুখের আমেজ, যেন মেঘেরা সব নিজেদের মাঝে জটলা বেঁধে গানের আসর জমিয়েছে ধরিত্রীর বুকে। আবার অন্যদিকেই এই বৃষ্টি যেন কারোর জন্য নীরব আর্তনাদ, জনকোলাহল পূর্ণ বিস্তীর্ণ এই শহরের ফাটল ধরা বুকের নিঃশব্দ কান্না। হাওড়া ব্রিজের নিচে নিঃশব্দে বয়ে চলেছে ভাগীরথীর নির্মল জল। দূর থেকে ছুটে আসছে দূরপাল্লা ট্রেনের হুইসলের শব্দ, যা ছুটে এসে মিশে চলেছে গলির মোড়ে থাকা চায়ের দোকানের কেটলি ও কাঁচের গ্লাসের টুংটাং শব্দের সাথে। ভিজে স্যাঁতস্যাঁতে এই পরিবেশে ছাতা হাতে করে রাস্তায় জমা জলে নিজের প্রতিবিম্ব কাঁপিয়ে ধীর গতিতে হেঁটে চলেছে ঐহিক। মুখের আদলে ক্লান্তির ছাপ স্পষ্ট। চুলের গোড়ায় জমে থাকা বৃষ্টির শীতল জল মাঝে মাঝে একত্র হয়ে অনায়াসে গড়িয়ে পড়ছে গাল ও ঘাড় বেয়ে। ইদানিং ঐহিক যেন বড্ড একা হয়ে পড়েছে। যে লেখকের কলমের ছোঁয়ায় একটা সময় এই শহরের বুকে বাসা বাঁধা শত শত আত্মঘাতী হৃদয়ের পাঠক পাঠিকারা নিজেদের নতুন জীবন ফিরে পেয়েছিল, আজ এই নিষ্প্রাণ ঐহিককে দেখে কে বলবে
যে এই সে। আজ এই সময় লোকেরা তাকে চেনা তো দূর, সে যেন নিজেই নিজেকে হারিয়ে ফেলেছে অজানা অচেনা এক আঁধারের মাঝে। আপন মনে হাঁটতে হাঁটতে ঐহিক কখন যে চায়ের দোকানে এসে বসেছে খেয়াল নেই। কাঠের বেঞ্চের গায়ে তেরচা করে এলিয়ে রাখা ছাতাটা থেকে বৃষ্টির জল গড়িয়ে গিয়ে পড়ছে দোকানের ইটের মেঝের ওপরে। আকাশের মেঘের ঘনঘটা এখনো প্রবল। থেকে থেকে মেঘেদের গর্জন কাঁপিয়ে তুলছে শিথিল হয়ে আসা অন্তরের এক একটি কোণা। এই আজ আবার অফিসে দেরি নাকি সুধাংশু বাবু? কথাটা বলতে বলতে বৃদ্ধ দোকানি সুধাংশু এক কাপ ধোঁয়া ওঠা গরম চা এগিয়ে দিল ঐহিকের দিকে। এতক্ষণে যেন সম্বিত ফিরল তার। নিজের সামনে কাঁপতে কাঁপতে চায়ের পেয়ালাটি ধরে থাকা বৃদ্ধের হাতের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে মৃদু একটা হাসি দিয়ে সেটি নিজের হাতে নিয়ে পাশে থাকা পুরনো ডায়েরিটার উপরে রেখে বলে উঠল, আমার আর দেরি। মানুষের কাজ এতটাই গিলে ফেলে যে সময়ের আর কোনো দাম থাকে না সুধাংশুদা। তার উপরে আমার মতো মানুষের অত শত খেয়ালও থাকে নাকি না। আর কি বা হবে সময় দেখে? বাড়িতে অপেক্ষা করা কেউ থাকলে তবে তো, আমার সেটিও নেই। তাই আর কোনো তারাও নেই সুধাংশুদা। কথাটা বলতে বলতে দোকানের টিনের চাতালের নিচ থেকে বাইরের দিকে তাকিয়ে বুঝল অন্ধকার নেমে এসেছে। দেখতে দেখতে সন্ধ্যা যে কখন দুয়ারে এসে দাঁড়িয়েছে খেয়াল নেই। বৃষ্টিটাও থেমে গিয়েছে সম্পূর্ণ। টিনের চালে ঝমঝম শব্দটা থেমেছে। থেমে গিয়েছে টিনের ধার বেয়ে একই স্রোতে নেমে আসা জলের ধারাগুলো। সহসা বুক পকেটে রাখা ফোনের নোটিফিকেশনটা বেজে উঠল। পকেট হাতের সেটা বের করে সামনে ধরতেই নিজের জিভটা আলতো করে কামড়ে বলে উঠল, এরে, একদম ভুলে গিয়েছিলাম। নিজেকে কথাটা বলেই পাশে ডায়েরির ওপরে রাখা শীতল প্রায় চায়ের কাপটাতে একটা লম্বা চুমুক দিয়ে দোকানের টাকা মিটিয়ে সেখান থেকে উঠে এলো সে। ফোনের নেভিগেশনের দিকে লক্ষ্য রেখে ঐহিক যখন একটা বাড়ির সামনে এসে থামল, সন্ধ্যা তখন কিছুটা গাঢ় হয়েছে। হাতে ধরা ফোনটা লক করে পকেটে চালান করে মাথা তুলে চাইতেই নজরে এলো সাদা রঙের বাড়িটায় জীর্ণপ্রায় দেয়ালের গায়ে ঝুলে থাকা প্রায় নিভু নিভু হয়ে আসা এলইডি বোর্ডটা, স্মৃতি অটিজম রিসার্চ অ্যান্ড থেরাপি সেন্টার। বোর্ডের গায়ে থাকা লেখাটা পড়তেই একটা কষ্টের হাসি খেলে গেল ঐহিকের ঠোঁটে। মস্তিষ্কের অন্ধকার কোটরে এক ঝলকে ভিড় করে এলো কিছু রঙিন ছবি, কোনো ছায়া ছবির ন্যায়। তুমি আবার ওখানে অমন করে কি দেখছো সীতা? দেখো না, তোমার গাড়ির চাকাটা কেমন গোল গোল ঘুরছে। আচ্ছা, ওটা অমন ঘোরে কি করে গো? নির্বোধ শিশু কণ্ঠে কথাটা বলতে বলতেই নিজের জায়গা ছেড়ে ঐহিকের সামনে এসে দাঁড়ালো ঈশিতা। তার মুখে ছেয়ে রয়েছে একটা অকৃত্রিম শিশু সুলভ হাসি, যেটি বয়স ও শারীরিক গঠনের দিক থেকে বেমানান হলেও সুন্দর। ওটা ওটা ঘোরে আসলে। হ্যাঁ, একটা ডাইনোসর আছে ওতে। আমি এটা ঘোরালে সে চাকাটা ঘোরায়, বুঝলে? ও আচ্ছা। সে যে ঐহিকের কথাটা বুঝেছে সেটা নির্বোধ শিশুর মতো একটা শব্দে বুঝিয়ে দিল সে। তারপরই তার চোখ আবারও গিয়ে ঠেকল প্রায় থেমে আসা চাকাটার দিকে, আর ঐহিকের দুই হাত পরম স্নেহে চেপে বসল ঈশিতার দুই গালের ওপরে। আপনি কি ঐহিক দত্ত? সহসা পুরুষালী একটা কণ্ঠে যেন সম্বিত ফিরে এলো তার। এতক্ষণ সাদা বোর্ডটার দিকে উঁচিয়ে থাকা মাথাটা এবারে নামিয়ে নিজের সামনের দিকে দেখল সে। হ্যাঁ, তবে আপনি? আমি অয়ন শাহ, এখানেই কর্মরত। আসলে একটু আগে ডক্টর বোসের সঙ্গে আপনার কথা হয়েছিল, তো তাই আপনি আসছেন না দেখে উনি। ও হ্যাঁ। ব্যক্তিটির কথাটা শেষ হতে না দিয়েই কথাটা বলে উঠল ঐহিক। অতঃপর লোকটি বলে উঠল, হ্যাঁ, আপনি আসুন তবে আমার সঙ্গে। কথাটা বলে লোকটা ভেতরের দিকে হাঁটা দিল, আর তার পিছন পিছন চলল ঐহিক। তা হঠাৎ এখানে অবজারভেশন ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চাওয়ার কারণ?
ঐহিকের সাথে কথা বলতে বলতেই প্রশ্নটা করলেন ডক্টর মিত্র। ঐহিক ভিতরে এসেছে অনেকক্ষণ, ইতিমধ্যে দু একজনের সাথে আলাপও হয়েছে তার। ডক্টর বোস তাকে এখানের এমডি ডক্টর মিত্রের কাছে পাঠিয়ে নিজের শিফট সেরে বাড়ি চলে গিয়েছেন। কিছুক্ষণ চুপ থেকে ঐহিক উত্তর দেয়, সত্যি বলতে আমার স্বর্গীয় স্ত্রী ঈশিতা অটিজমে ভুগত। থেরাপি যে করেনি বা করাতে চাইনি তা নয়, সত্যি বলতে ডাক্তার ওর বেশ ভয় ছিল, আর সেই কারণে দু একবার ডাক্তার দেখিয়ে সে আর যেতে চায়নি। জোর করেছিলাম এক দুবার আমি, তবে ওর মুখের দিকে তাকিয়ে বুঝতেই পারছেন সম্ভব হয়নি আর। অবশেষে হার মেনে নিলাম আমি। ভাবলাম কি আর হবে, আমারই তো স্ত্রী, যত্নে বোধ করেই সেরে যাবে। সত্যি বলতে ওর যত্নে কোনো ত্রুটি আমি রাখিনি, নিজের যথাসাধ্য চেষ্টা করে গিয়েছি সব সময়। আসলে আমার খুব প্রিয় ছিল ও। না না, ছিল বললে হয়তো খুব ভুল বলা হবে, এখনো সেই একই প্রিয়টাই আছে। যাই হোক, প্রেম করে বিয়ে ছিল আমাদের, তাও আবার আমার বাড়ির অমতে। ওকে নিয়ে সবার থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, যাতে যাতে ওকে কারোর হাসির পাত্রে না হতে হয়। সব ঠিকই ছিল জানেন তো, তবে মাঝে কি থেকে যে কি হয়ে গেল, ওই সন্ধ্যাটা আমার আজও মনে পড়ে। সে তখন সবে নেমেছে, দিন ছোট হয়ে সন্ধ্যা তাড়াতাড়ি নেমে আসে। আমি যখন বাড়ি ফিরলাম সন্ধ্যা তখন রাতের দিকে গড়িয়েছে। পার্কিংয়ে যখন বাইকটা পার্ক করে আমার ফ্লোরে এলাম, দেখলাম ফ্ল্যাটের দরজা খোলা। আমাদের সোসাইটিতে কেউ কারো ঘরের দিকে ফিরেও তাকায় না, কাজে ঘরের সামনে কাউকে না দেখে কি হয়েছে কি না হয়নি কিছুই বুঝে উঠতে পারলাম না। বসার ঘরে আলোটা জ্বালিয়ে কাঁধের ব্যাগটা টেবিলে নামিয়ে যখন বেডরুমে এলাম, দেখি ঈশিতা বিছানায় শুয়ে আছে। বরাবরই ওর শীতটা বেশি লাগে, তাই অন্যদিন হলে কম্বল বা চাদরের তলায় থাকে সেই সময়ে। তবে আজ বিছানায় আমার শুয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে গায়ে চাদরটা টেনে ওর মাথাটা যেই আমার কোলে তুলে নিয়েছি, দেখি ওর গা হাত পা অসম্ভব রকম ঠান্ডা। বুকটা চ্যাত করে উঠল আমার। গালে হাত দিয়ে মাথা নাড়িয়ে ওকে ওঠানোর আপ্রাণ চেষ্টা করেও যখন ও উঠল না, আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। ততক্ষণে কাঁপা কাঁপা হাতের দুটো আঙুল নিয়ে ওর নাকের কাছে রাখলাম। না, নিঃশ্বাস পড়ছে না। বুকের ভেতরটা ধক করে উঠল আমার। ওর মাথাটা কোলের থেকে নামিয়ে কান পাতলাম ওর বুকের উপরে, কিন্তু সেখানেও স্তব্ধতা। ও যখন আমাকে জড়িয়ে ধরতো, একটা আলাদা উষ্ণতা ছুঁয়ে যেত আমার, জানেন। কিন্তু সেই সন্ধ্যায় আমি সেটা আর খুঁজে পাইনি, আর সেই যে হারিয়েছি আজও সর্বহারা হয়ে বসে আছি। মাঝে মাঝে আমার মনে হয় জানেন তো, যে আমারই দোষ। যদি আমি ওকে একা না ছাড়তাম তাহলে হয়তো এই কিলটা আমার কিছুতেই পিছু ছাড়ে না, কিছুতেই না, জানেন। আর এই কিলটাই আমার এখানে আসার একমাত্র কারণও বলতে পারেন। আমি চাই এই সমস্তটা জানতে, বুঝতে, চিনতে। আমি চাই এদের সুস্থ হয়ে ওঠার একটা কারণ হতে। নিজের কথাটা শেষ করে থামল ঐহিক। ডক্টর মিত্র এতক্ষণ সবটা শুনে নিজের মাথা নাড়লেন, অতঃপর বলে উঠলেন, বুঝলাম। বেশ, আপনি না হয় আসুন আমার সাথে, আমি আপনাকে দেখিয়ে দিই সেকশনগুলো। কথাটা বলেই ডক্টর মিত্র কেবিনের বাইরে বেরিয়ে এলেন। পেছন পেছন ঐহিকও এলো। এক একটা সেকশনে ঢুকে ডক্টর মিত্র তার পরিচয় করাচ্ছেন সকলের সাথে। সহসা একটা রুমের দরজা ঠেলে ভেতরে গেল দুজনে। ঐহিকের নজর স্থির হলো একটা নির্দিষ্ট জায়গায়। হলদেটে আলোয় ভরে রয়েছে ঘরটা। ঘরে ঢুকতেই দরজার ডান দিকের কোনায় বেশ কয়েকটা বাচ্চা খেলা করছে আপন মনে। জানালার স্বচ্ছ কাঁচে ভেসে উঠেছে
বাইরের আকাশ। এতক্ষণে মেঘ সরে গিয়ে আকাশটা বেশ পরিষ্কার হয়েছে। গোল থালার মতো চাঁদটা ঝলমল করছে নীল অন্ধকারে, আর সেই কাঁচ ভেদ করে চাঁদের আলো এসে নামছে ঘরের বাঁদিকে রাখা পিয়ানোটার উপর। আর একটা চাইল্ড সেকশন, এখানে বাচ্চাদের থেরাপি দেওয়া হয়। কিন্তু উনি তো কথাটা বলতে বলতে ঐহিকের একটা তর্জনী ইশারা করলো বাঁদিকে থাকা পিয়ানোটার দিকে, যেটির কাছে একটা বছর 26 কি 27-এর মেয়ে বসে আছে। চাঁদের আলো মাখানো পিয়ানোটার সাদা কালো দাঁতের উপরে হাত বোলাচ্ছে সাদরে। মেয়েটার গায়ে থাকা ধূসর বর্ণের সোয়েটার উষ্ণতার একটা পরম আবেশে মুড়ে রেখেছে তাকে। পিছনের জানালা দিয়ে দেখা মিলছে ব্যস্ত শহর আর দূরে বয়ে চলা গঙ্গার উপরে নিজের বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা হাওড়া ব্রিজটার। মেয়েটার চোখ দুটো স্থির, যেন নতুন কিছু দেখছে। মৃগের ন্যায় বড় দুই চোখ আশ্চর্য সহকারে এক দৃষ্টে দেখে চলেছে পিয়ানোটার দিকে, আর হাত অনবরত খেলা করে চলেছে সেটির ওপরে। ডক্টর মিত্রের চোখ ঐহিকের তর্জনীর ইশারার দিকে যেতেই মুচকি একবার হাসলেন তিনি। তারপর বললেন, বলছি আপাতত আমাদের সেন্টারে এই কটাই সেকশন। আপনি আসুন তবে আমার সাথে, বাকি কথা না হয় কেবিনে হবে। নিজের কথাটা শেষ করে ডক্টর মিত্র বেরিয়ে গেলেন রুম থেকে। ঐহিক কিছুক্ষণ তাকিয়ে রইল সেই মেয়েটার দিকে। মেয়েটা এইবারে নিজের ঘাড় ঘোরালো ঐহিকের দিকে। তাকে দেখে নিয়ে নিজের ভ্রুযুগল কিছুটা কুঞ্চিত করে আবারও নিজের মনোনিবেশ করলো পিয়ানোর দাঁতের ওপরে। ঐহিক এতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এরপর সেও সেখান থেকে বেরিয়ে এগিয়ে গেল ডক্টর মিত্রের কেবিনের দিকে। ওনার নাম মিহিকা ঘোষ, একসময় পেশায় পিয়ানো আর্টিস্ট ছিলেন। শুনেছি ভারত সেরা খেতাবও নাকি অর্জন করেছেন তিনি। বাহ, তবে এইখানে মানে এই অবস্থা? আসলে আমি যতটা জানি সেটা হচ্ছে মায়ের সাথে ট্রিপ থেকে ফেরবার সময় তাদের গাড়িটা সামহাউ অ্যাক্সিডেন্ট করে, অ্যান্ড আফটার দ্যাট হার মম ইজ নো মোর। মিহিকাও অবশ্য গুরুতর চোট পেয়েছিল, তবে শি সারভাইভড। এবার মা হারা মেয়েকে দেখতে তার বাবা আবারও একটা বিয়ে করেন, যাতে তার মেয়ে নতুন মা পেয়ে সবটা না হলেও কিছুটা অন্তত ব্যথা ভুলতে পারে। কিন্তু হলো ঠিক তার উল্টো। ধীরে ধীরে কষ্টটা বাড়তে বাড়তে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিছু মাস মেন্টাল অ্যাসাইলামেও কাটায় সে, তবে তাতে সুরাহা হয় না দেখে মিস্টার ঘোষ তাকে আমাদের দায়িত্বে রেখে যান। অবশ্য এখনো তিনি আসেন দিনে একবার হলেও। মিহিকা এখানে আছে মাস দুয়েক হলো। এই 2 মাসে কিছুটা চেঞ্জেস এলেও নট সো বিগ। Actually, she needs more attention and I hope you can do it better because somehow you have dealt with it before. ডক্টর মিত্রের কথা শেষ হলেও কোনো জবাব দিল না সে। জবাবের অপেক্ষা ছেড়ে ডক্টর মিত্র বলে উঠলেন, ও হ্যাঁ, কাল 1 তারিখ। আপনি কাল থেকে জয়েন করবেন। আজ সবটা দেখিয়ে দিলাম। কাল আমি না থাকলেও রিসেপশনে মিস মুখার্জি থাকবেন। আমি ওনাকে বলে দেবো, she will guide you. ডক্টর মিত্রের সাথে কথা শেষ করে ঐহিক বেরিয়ে এলো সেখান থেকে। ফ্ল্যাটে এসে ঘরের আলো যখন জ্বালালো তখন রাত 10টা। আকাশের চাঁদটা আবারও ঢাকা পড়েছে মেঘেদের আড়ালে। আজকে রাতের খাওয়াটা বাইরে থেকেই নিয়ে এসেছে সে, কাজেই রান্নার ঝামেলাটা আর নেই। ব্যালকনির লোহার গ্রিলের ফাঁক দিয়ে মাঝে মাঝে মেঝেতে ঠিকরে পড়ছে বিদ্যুতের ঝলকানি। খাবারটা টেবিলে রেখে নিজের হাত পা মুখ ধুয়ে নিল সে। তারপর রাতের খাবার সেরে নিজের প্রিয় 1 কাপ হার্ড কফি করে নিয়ে এসে বসলো ব্যালকনিতে রাখা কাঠের রকিং চেয়ারটার ওপরে। সমগ্র ঘরটা ডুবে রয়েছে অন্ধকারে। খালি মাথার ওপরে নির্বাকভাবে জ্বলে রয়েছে ব্যালকনির সিলিংয়ে লাগানো নীলাভ বাতিটা। তার চারপাশে ঘিরে লাগানো উইন্ড চাইমটা দুলে চলেছে ধীরে ধীরে টুংটাং শব্দের সাথে। চেয়ারের পাশে থাকা ছোট্ট গোল টেবিলটার দিকে হাত বাড়িয়ে কফির কাপটা তুলে নিয়ে হাতের মৃদু চাপে চালিয়ে দিল টেবিলের এক পাশে থাকা রেডিওটা। এই রেডিওটা ঐহিকের বরাবরই প্রিয়। ঈশিতা নিজের বেশিরভাগ সময়টাতে
এটাকে কানের কাছে লাগিয়ে চুপ করে শুনতো এটির ভিতর থেকে ভেসে আসা এক একটা আওয়াজ। এটাই সীতার বড্ড প্রিয় ছিল। রেডিওটা চালাতেই প্রথমে শোঁ শোঁ শব্দ করে উঠল, তারপরেই সিগন্যাল স্ট্রং হতে ধীরে ধীরে ভেসে এলো গানটা ঐহিকের কানে। কাপটায় একটা চুমুকি দিতে পেরেছিল সে, তবে সেটা ঠক করে শব্দের সাথে নেমে গেল আবারও পাশের টেবিলটার উপরে। গানটার মাঝে ধীরে ধীরে হারিয়ে গেল সে, যেন বুকের মাঝে শত বছর ধরে চাপা পড়ে থাকা কিছু আজ আবারও উঠে এসেছে তার চোখের সামনে। ব্যালকনির ওই নীলাভ আলোয় দু চোখ চিকচিক করে উঠল তার। চোখের সামনে ভিড় করে এলো পুরনো সমস্ত স্মৃতি। তার মধ্যে তাকে চমকে দিল একটা নতুন মুখ, মিহিকা। মিহিকা ঘোষ। প্রবল গর্জনের সাথে বিদ্যুতের ঝলকানিতে ক্ষণিকের জন্য যেন সমগ্র কলকাতা আলোকিত হয়ে উঠল। আর তার সাথে ঝড়ের একটা প্রবল দাপট ব্যালকনির গ্রিলের ফাঁক গলে এসে সশব্দে খুলে দিল টেবিলের ওপরে পড়ে থাকা ডায়েরির পাতাটা। আর সেটি খুলতে খুলতে থেমে গেল ঐহিকের লেখা শেষ কবিতাটার ওপরে। কেন এ বাতাস নতুন করে চিত্তে দিয়েছে তোলা, কেন আবারও নতুন করে হৃদয়ের দ্বার খোলা, কেন আবারও বেঁধেছি নিজেকে তোমারও প্রেম ডোরে, এখন ভাবে পূর্ণ করেছে শূন্য করেছ মোরে। মিহিকার হাতের স্পর্শে মাঝে মাঝে বেজে উঠছে পিয়ানোটা। সুরগুলো অসংলগ্ন হলেও ঐহিক শুনে চলেছে নির্দ্বিধায়, যেন তার প্রতিটা স্পর্শ এক একটা অজানা বাক্যের সৃষ্টি করছে, যা কেবল ঐহিকই বুঝতে পারে। অজান্তেই সুর ভেদ করে ঐহিকের কিছু শব্দ। শব্দের স্বস্তি তাদের নীরবতাতেই, ঠিক এই পিয়ানোর মতো। মিহিকার হাতটা থেমে গেল সেখানেই। এতক্ষণ পিয়ানোর কিয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা চোখ দুটো ফিরে তাকালো ঐহিকের দিকে। ঐহিক কিছুটা ঘাবড়ে গেল, কি বলবে বুঝতে পারল না। মিহিকা আবার মুখটা নিচে নামিয়ে বলল, কারণ তারা বেঁচে থাকে নীরবতার মাঝেই, ঠিক আমার মতো, বা হয়তো তোমার মতো। কথাটা বলেই চুপ হয়ে গেল সে। তার থেমে যাওয়া হাতটা আবারও খেলা করতে লাগলো পিয়ানোর ওপরে। ঐহিক হতভম্ব হয়ে গেল। তার মনে হলো অনেক বছর পর কোনো একটা বাক্য যেন তার ভিতরে জমে থাকা একরাশ বরফে ফাটল ধরিয়েছে, ঠিক যেমন হিমালয়ের বুকের চাপ চাপ বরফ ধসে পড়ে নিচের দিকে। প্রতিটা সেশনে ঐহিক আসতে শুরু করলো সেন্টারে। কেন জানি একটা অমোঘ টান তৈরি হয়েছে, তবে এই টানটা যে ঠিক কি সেটা তার অজানা। সহসা একদিন রুমের দরজাটা ঠেলে ভিতরে আসতে ঐহিকের নজরে এলো মিহিকা আজ পিয়ানোর সামনে নেই। বাইরে আবারও বৃষ্টি নেমেছে। মিহিকা আজ জানলার ধারে দাঁড়িয়ে। দরজা খোলার শব্দ পেয়েও পেছনে তাকায়নি, কারণ এখন তার মূল টান অনবরত হয়ে চলা বৃষ্টির দিকে। তাকে অমন দাঁড়িয়ে থাকতে দেখে ঐহিক বলে উঠল, আচ্ছা, আজ পিয়ানো বাজাবে না? না, দেখো কেমন খেলা করছে ওরা, আর কি সুন্দর গান করছে। কই, কারা? প্রশ্নটা করতে করতে ঐহিক এসে মিহিকার পাশে দাঁড়ালো। ওই যে ওরা। বাইরের দিকে তাকাতেই ঐহিকের নজরে এলো রাশি রাশি বৃষ্টির ফোঁটা অনবরত টুপটুপিয়ে পড়ছে গাছের পাতা বেয়ে নিচের দিকে। আর তার সাথেই তারা সুর তুলেছে নিজেদের আপন মনে, ঠিক যেন দশগ্রীব তান তুলেছে নিজের রুদ্রবীণার তারে। বুঝলাম, তবে এই ব্যাপার। তা মিহিকা ম্যাডাম, আজ পিয়ানো ছেড়ে ছুড়ে এখানে দাঁড়িয়ে? দেখো কেমন সব ধুয়ে যাচ্ছে, সব পরিষ্কার হয়ে যাচ্ছে। বৃষ্টি মানেই তো সব ধুয়ে যাওয়া। কেবল ধুয়ে মুছে যায় না এই মনের সকল দুঃখ কষ্টগুলো। মনে দুঃখ না থাকলে বুঝি সুখ বোঝা যেত? অসুস্থ না হলে কি আমরা সুস্থতার দাম দিতে পারি? মিহিকার এই কথার কি জবাব দেবে বুঝে উঠতে পারল না ঐহিক।
তবে কিছুটা অবাকই হলো সে। মাঝে মাঝে মেয়েটা এমন কথা বলে যে বুঝে ওঠা কঠিন যে মেয়েটা আদতেও অসুস্থ কিনা। ওই সন্ধ্যের পরে ইদানিং একটা বেশ পরিবর্তন এসেছে ঐহিকের মধ্যে। কেন জানি নিজের যে সমস্ত ভালো লাগাগুলো এতদিন ঈশিতার চলে যাওয়ার পরে ছেড়ে দিয়েছিল, সেগুলো আবারও নতুন করে ভর করতে শুরু করেছে তার মনে। আবারও ভালো লাগতে শুরু করেছে তার সেই পুরনো অভ্যেসগুলো। আজ আর অফিসে যায়নি ঐহিক, সকাল থেকেই শরীরটা ভালো নেই। একবার ভেবেছিল সেন্টারে যাবে, কিন্তু পরে মিহিকা অসুস্থ হতে পারে ভেবে সেন্টারে ফোন করে জানিয়ে দিয়েছে আজ সে আসতে পারবে না। সারাটা দিন বিছানায় কেটে গেল তার। সন্ধ্যের দিকে শরীরটা কিছুটা সুস্থ হতেই এক কাপ ধোঁয়াটা কফি হাতে নিজের ব্যালকনির রকিং চেয়ারটা এসে বসল সে। আজকাল আর মেঘেদের তেমন দেখা সাক্ষাৎ নেই, কাজেই আকাশ পরিষ্কার। কুমড়োর ফালির মতো চাঁদটা চেয়ে রয়েছে নির্বাক ভাবে ধরিত্রীর দিকে। কাপে একটা চুমুক দিয়ে সেটিকে টেবিলে রাখতে গিয়ে ঐহিকের নজরে এলো ডায়েরিটা। কত কাল কেটে গিয়েছে, কিচ্ছু লেখা হয় না আর, যেন সমস্তটা ওই সন্ধ্যের পরে থেমে গিয়েছে। হাতটা বাড়িয়েই ডায়েরিটা তুলে নিল সে। এতগুলো সন্ধ্যার পরে একটা নতুন পৃষ্ঠায় আবার কালির দাগ পড়ল, যেন আবার একবার নিঃশ্বাস নিল কবি ঐহিক। পেনের নিবটা ঠেকিয়ে লিখে গেল নতুন একটা কবিতা, তোমার ওই। তোমার ওই দুটি চোখ আজও মনে খোঁজে, গভীর কাজল কালো স্মৃতির কারুকাজে। তোমার ওই নরম দুই হাত প্রথম ছোঁয়ার লাজ, শরমে রাঙা মুখটি তোমার সামনে ভাসে আজ। তোমার এই রোদের হাসি সূর্যের মতন আলো, মুছে দিত নিমেষে যত দুঃখ কালো। শব্দের বাঁধন ছিঁড়ে আজ নীরব মনের কথা, ফুটে উঠত সবটুকু ফুল, মিটত সকল ব্যথা। তোমার ওই বকুলের মালা শুকিয়ে যাওয়া ফুল আলতো করে রাখা আজও করিনি তো ভুল। তোমার ওই স্মৃতিটুকুই মোর বাঁচার বড় জোর, আলো করে রাখে দেখো আমার রাত্রি ভোর। তুমি আছো, তুমি রবে এই হৃদয়ের গভীরে, এই কথাটাই শুধু আমার কানে কানে ফিরে, আমার কানে কানে ফিরে। লেখাটা থামতেই একটা হাসি অনায়াসে খেলে গেল তার ঠোঁটের কোণে, আর তার মন তাকে বলে উঠল একটাই কথা, এই কবিতার মালকিনকে ঈশিতা নাকি? সহসা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মুখ থেকে। উত্তরটা যেন সে জানে, তবুও অজানার ভান করে এড়িয়ে গেল প্রশ্নটা। উঠে গেল ব্যালকনি থেকে। ঘরটা আগে বেশ গুমোট লাগতো ঐহিকের, তবে আজ কেন জানি না ঘরটা বদলে গিয়েছে মনে হচ্ছে। বেডরুমের দেওয়ালে টাঙানো ঈশিতার ছবিটায় তার হাসিটা যেন অন্য দিনের তুলনায় আজ বেশি উজ্জ্বল। ঐহিক গিয়ে দাঁড়ালো তার সামনে। তার গলাটা ধরে আসছে, খুশি ও দুঃখের একটা মিশ্র ভাব। কিছু একটা কথা বলতে চাইছে সে, তবে তার কাছে যেন শব্দের খামতি পড়ছে আজ। ফটোটার সামনে জ্বলতে থাকা প্রদীপের কম্পিত শিখার ছবিটার ওপরে গিয়ে পড়েছে, যা ঈশিতার দূরে যাওয়াটাকে কিছুটা লাঘব করছে। ঈশিতাকে তার পাশে থাকার অনুভূতি দিচ্ছে। হয়তো সে দেখে, শোনে ঐহিকের এক একটা কথা সে শোনে। ঈশিতা, তুমি দেখেছ আমি আবার পেন ধরতে শিখেছি, আবার লিখতে পারছি। আমি কেবল পারছি না খালি একটাই জিনিস, তোমাকে আগের মতন আমার লেখাগুলো শোনাতে। দিনগুলো বড্ড মনে পড়ে জানো, তুমিও চলে গেলে, আমার আমার একমাত্র প্রথম শ্রোতাও চলে গেল। তাই তো সবটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ কেন জানি না। আচ্ছা, তুমি বলতে পারো কেন আজ আবারও
এই অনুভূতি ঘিরে ধরেছে আমাকে, যে অনুভূতিটা শুধু তোমার জন্য ছিল, যেটা যেটা ওই দিন তোমার সাথে পুরো ছাই হয়ে গিয়েছিল, যেটাকে ভাসিয়ে দিয়ে এসেছিলাম ভাগীরথীর জলে তোমার সাথে। সেদিন একটা শখ বড্ড জেগেছিল জানো ঈশিতা, তোমাকে বলেছি বোধ হয়। না, বলিনি। দাঁড়াও। ঈশিতার ছবিটার দিকে তাকিয়ে অনর্গলে এইটুকু বলে বিছানার উপরে বসে পড়ল ঐহিক। ধোনা তুলোর তৈরি তোষকের মাঝে যেন নেমে গেল তার শরীরটা। তার কাশির শব্দ কিছুক্ষণ ইকো হলো ঘরের মাঝে। অতঃপর বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, সেদিন সেদিন যখন আমার থেকে তোমার হাতটা ছাড়িয়ে ওরা আমার থেকে তোমাকে দূরে নিয়ে গেল, খুব করে আটকাতে চেয়েও তোমাকে আটকাতে পারিনি। খুব শখ জেগেছিল সেদিন যেন, যে তোমার পাঁজরের একটা হার আমার কাছে রেখে দিই। ইস, যদি পারতাম। এই শখটা আমার কেন হয়েছিল জানো? কারণ তোমাকে শেষ সময় জড়িয়ে ধরে ওই উষ্ণতাটা আমি আর খুঁজে পাইনি ঈশিতা। আজও না, মনটা বড্ড শীতল হয়ে গিয়েছে জানো। আজকাল কোনো কিছুরই তেমন একটা আভাস আমি পাই না। এই ঈশিতা, একটা কবিতা লিখেছি জানো, তোমাকে বললাম না, শুনবে? কথাটা বলেই হাতের তালুর ওপরে ভর করে উঠে বসলো ঐহিক। অতঃপর ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো তার সদ্য লেখা কবিতাটা। তোমার ওই দুটি চোখ আজও মনে খোঁজে, গভীর কাজল কালো স্মৃতির কারুকাজে। তোমার ওই নরম দুই হাত প্রথম ছোঁয়ার লাজ, শরমে রাঙা মুখটি তোমার সামনে ভাসে আজ। তোমার এই রোদের হাসি সূর্যের মতন আলো, মুছে দিত নিমেষে যত দুঃখ কালো। শব্দের বাঁধন ছিঁড়ে আজ নীরব মনের কথা, ফুটে উঠত সবটুকু ফুল, মিটত সকল ব্যথা। তোমার ওই বকুলের মালা, শুকিয়ে যাওয়া ফুল আলতো করে রাখা আজও করিনি তো ভুল। তোমার ওই স্মৃতিটুকুই মোর বাঁচার বড় জোর, আলো করে রাখে দেখো আমার রাত্রি ভোর। তুমি আছো, তুমি রবে এই হৃদয়ের গভীরে। এই কথাটাই শুধু আমার কানে কানে ফিরে, আমার কানে কানে ফিরে। কাল আপনি ছিলেন না, আর ওই মেয়েকে সামলানো যে আমাদের জন্য কি হ্যাপার হয়ে গিয়েছিল কি আর বলি। তবে জানেন, আপনি ওর সাথে থাকলে মেয়েটা বেশ শান্ত হয়ে থাকে। পরের দিন ঐহিক সেন্টারে যেতেই তাকে কথাটা বলে উঠল মিহিকার থেরাপিস্ট ডক্টর অনন্যা চ্যাটার্জি। তার কথা শুনে কিছুটা মুচকি হেসে ঐহিক একবার ঘাড় ঘুরিয়ে তাকালো মিহিকার দিকে। তার মুখ এখন জানালার দিকে। সে ঐহিকের ওপরে অভিমান করে সেই দিকে তাকিয়ে অস্তাগত সূর্যকে দেখে চলেছে এক দৃষ্টে। ঐহিক কিছুক্ষণ সেদিকে দেখে আবারও তাকালো মিস চ্যাটার্জির দিকে। মিস চ্যাটার্জি বলে উঠলেন, ও হ্যাঁ ঐহিকবাবু, একটা কথা জানিয়ে রাখি আপনাকে। হ্যাঁ বলুন না। সত্যি বলতে অনেক সময় যে সমস্ত ভলেন্টিয়াররা পর্যবেক্ষণ করে তারা কিছুটা হলেও রুগীকে অ্যাডাপ্ট করে নিতে শুরু করে। তাই যদি আপনার মনে হয় যে আপনার থেরাপির দরকার বা অন্য কোনো চেঞ্জেস আসছে আপনার মধ্যে, আপনি কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ডক্টর, আপনি বোধ করে ভুলে যাচ্ছেন, আমি পর্যবেক্ষক মাত্র, রোগী নই। সেটা আমি জানি ঐহিকবাবু, তবে ওই যে বললাম অ্যাডাপ্ট করলেও করতে পারেন তাই। আর সত্যি বলতে সব পর্যবেক্ষকই কোনো না কোনো পর্যায়ে রুগীই হয়। হ্যাঁ, তার রোগটা আলাদা হতে পারে, এই যা। দিনগুলো আজকাল বড্ড তাড়াতাড়ি কেটে যাচ্ছে। দেখতে দেখতে ঘন্টা এগিয়ে দিন, আর দিন এগিয়ে সপ্তাহ। একটা সপ্তাহ আরও কেটে গেল ঐহিকের। তবে আজ সেন্টারে যেতেই ঐহিকের নজরে এলো মিহিকা বসে রয়েছে পিয়ানোর সামনে, আর খুব ধীরে ধীরে হাত নড়ছে তাতে। অন্যান্য বাচ্চাগুলো আজ নিজেদের খেলা থামিয়ে তাকেই শুনে চলেছে নিঃশব্দে।
ঐহিক সেখানেই কিছুক্ষণ থমকে গেল। তার স্ত্রী ঈশিতাও তো এই গানটাই গাইতো। কোনোদিন ঈশিতা এই গানটার মানে বুঝেছে কিনা সেটা অজানা, তবে তার বাচ্চা বাচ্চা কণ্ঠে গানটা শুনতে মন্দ লাগেনি কোনোদিন, বরং ভালোই লাগতো। ঐহিকের মনে একটা প্রশ্ন নতুন করে বাসা বাঁধল আবারও। ঈশিতা, ঈশিতাও কি তবে আমাকে ছাড়তে পারেনি? ফিরে এসেছে নতুন ভাবে। ধীরে ধীরে সে মিহিকার দিকে এগিয়ে গেল। মিহিকা এক মনে বাজিয়ে চলেছে একটাই সুর, বোধ করি এর আগে সে শেখেনি এখনো। সহসা মেঘেদের একটা ঝংকার কানে এলো তার, আর সাথে সাথে সার্সির কাঁধ ঝনঝনিয়ে একটা আলোক রেখা কিছুক্ষণ পিয়ানোটার ওপরে পড়ে উধাও হয়ে গেল শূন্যে। মিহিকার হাত থেমে গেল। সে ফিরে তাকালো জানালার বাইরে। বাইরে ঝড় উঠেছে, ঠিক তেমন যেমন একটা ঝড় তোলপাড় করে দিচ্ছে ঐহিকের মনকে। নিজের মনকে একটাই প্রশ্ন বারবার আউড়ে চলেছে সে। সত্যি কি ঈশিতা? মিহিকার ডাকে সম্বিত ফিরল ঐহিকের। যে বাচ্চাগুলো এতক্ষণ মন দিয়ে শুনছিল, সুরটা থেমে যেতেই তারা আবারও মন দিয়েছে নিজেদের খেলায়। ঐহিক গিয়ে দাঁড়ালো মিহিকার পাশে। বাইরের গাছটা দুলছে প্রচন্ড হাওয়ায়। দুজনে ঠিক কতক্ষণ এমন চুপচাপ দাঁড়িয়ে আছে সেটা ঐহিকের অজানা, তবে এই নীরবতাটা ভেঙে ফেলল মিহিকাই। আচ্ছা, তুমি কি ভয় পাও? ভয় না, ভয় তারা পায় যাদের হারানোর জন্য কিছু থাকে। আমি সবটাই হারিয়ে বসে আছি, তাই আমার ভয়ের আর কিছু নেই। সত্যিই নেই? তোমার একাকিত্ব, মনের ভিতরে জমা অন্ধকার, সেটা কেউ ভয় করে না? কোথা থেকে শিখেছো হ্যাঁ এই সমস্ত ভারী ভারী কথা? ওই তো দুপুরে আজ বাপি বলছিল, জানো আমার বাপি মাকে নাকি ছেড়ে দিয়েছে। আমিও বাড়ি নেই, তাই ওনাকে একটা একাকিত্ব ঘিরে ধরেছে। আমার বাপি তো ভীতু, খালি ভয় পাই। তুমি পাও না? বলো না, পাও না? না, আগে পেতাম, তবে এখন সয়ে গিয়েছে। আর এখন ওটাই আমার সঙ্গী। এই যা। তাহলে আমি তোমারও আলো হব। বাপি বলছিল তো ওনার জীবনে নাকি একমাত্র আমিই আলো। তাহলে তোমার জীবনেও তো আমি আলো হতে পারি, তাই না? কথাটা নির্বোধ শিশুর মতো বলেই মিহিকা ফিরে তাকালো ঐহিকের দিকে। ঐহিকের চোখ অনেক আগে এই কথায় ফিরে তাকিয়েছে মিহিকার মুখের দিকে। রুমের হলদেটে আলোয় মিহিকা দেখে ঐহিকের চোখে অজানা এক উষ্ণতার ছোঁয়া। মিহিকা বুঝতে পারে জল চিকচিক করছে ওই উষ্ণ চোখে। ঐহিকের দু হাত এগিয়ে যায় মিহিকার গালের দুই দিকে। কিছু বলতে পারে না সে, খালি খালি তাকিয়ে থাকে মিহিকার নির্মল মুখের দিকে। বাইরের আকাশে একটা প্রবল গর্জন, জানালার কাঁচগুলো ঝনঝন করে ওঠে আবারও, আর তার সাথে একটা ভয় মিহিকা জাপটে ধরে ঐহিককে। বুকের মাঝে জমা বহুদিনের একটা কষ্টের পাহাড় যেন গলতে শুরু করে ওই উষ্ণতায়। যে উষ্ণতাটা পাওয়ার জন্য এতদিন গুমরে মরেছে সে, সেটা যেন নিজে থেকে এসে ধরা দিয়েছে তার কাছে, ধীরে ধীরে ছেয়ে পড়েছে তার বুকে। গলাটা অদ্ভুত এক আনন্দে ভরে এলো তার। চোখ যেন কাঁদতে চায়, তবে সেটা সম্ভব নয় কোনো কারণে। কাঁচের গ্লাসের টুংটাং শব্দে ভরে রয়েছে কফি হাউস। এই কলকাতা শহরটা বড্ড অদ্ভুত। বাইরের দিক থেকে দেখলে নজরে আসে হট্টগোল আর কোলাহল, কিন্তু ভিতর থেকে ঠিক ততটাই শান্ত যতটা এই কফি হাউস। আজ অনেক দিন পর ঐহিক কলেজ স্ট্রিটে এসেছিল। একদিকে কাঁচের টুংটাং শব্দ, অন্যদিকে ধোঁয়া ওঠা কাপের বাষ্পের মাঝ দিয়ে দেখা দেওয়া রবি ও নজরুলের ছবি। দিন যত এগোচ্ছে ঐহিকের মন আগের তুলনায় ততটাই শান্ত হচ্ছে, যেন সে খুঁজে পাচ্ছে নতুন একটা কিনারা। কিছুক্ষণ সেখানে কাটিয়ে ঐহিক উঠে গেল সেখান থেকে। বিকেল হচ্ছে, এবার সেন্টারে যেতে হবে। আজ সকাল থেকে রোদ ছিল, তবে সেটা বিকেল হতে মেঘের রূপ নিয়েছে।
বোধ করি আজ আবারও অসময়ের বৃষ্টি নামবে। ঐহিক যখন সেন্টারের সামনে এসে দাঁড়ালো ততক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। নিচ থেকে মাথা উঁচিয়ে দেখতে পেল মিহিকা দাঁড়িয়ে আছে জানালার ধারে। ঐহিকের মনে পড়ে গেল তাদের প্রথম দেখার কথা। সেদিনও এমন বৃষ্টি হচ্ছিল, আর মিহিকা আজও ওই সোয়েটারটা পরে রয়েছে। একা একাই মনে মনে কিছুটা হেসে ভেতরে প্রবেশ করলো। কি ব্যাপার ম্যাডাম, আজ এত শান্ত? কোনো সুর নেই, কোনো গান নেই, এত উদাসীনতা কিসের? না না, কান পেতে শোনো, এই শহরটাই যেন আজ কোনো সুর ধরেছে। তাই আমি ভাবলাম আজ আমি শ্রোতা হব। শহরের বুকে সুর উঠেছে, যায় না বাদক দেখা। সব শোক যেন রয়েছে কাছেই, হৃদয়ে তবুও ফাঁকা। তুমি সবসময় এমন করে কথা বলো কেন? সব কথাকে কবিতার মতো করে। কি করে বলি, হয়তো এটাই আমার বেঁচে থাকার উপায়। নিজেকে এটার মাধ্যমে হয়তো বোঝাই আমি যে না, আমি এখনো জীবিত। কথাটা শুনতেই মিহিকা মুখ তুলে তাকায় ঐহিকের দিকে। তার চোখে আজ একটা অপূর্ব মায়া লেগে রয়েছে। ঐহিক আজ প্রথমবার দেখল মিহিকার চন্দ্রোজ্জ্বল নয়ন সরসীর মাঝে জমে উঠেছে জলের কণা। হয়তো হয়তো একরাশ আশা, বা হয়তো কোনো হতাশার। অহিক বাবু, মিহিকার থেরাপির প্রোগ্রেস খুবই ভালো, কিন্তু 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 আপনি একটু সাবধানে থাকবেন। মানে ঠিক বুঝলাম না। মানে এই যে, আমি যা বুঝেছি আপনি কিন্তু থেরাপির অংশ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। সত্যি বলতে আমি চাই না এটা হোক। কেবল আমি কেন, কোনো ডক্টরই চাইবে না যে তার পেশেন্টের কোনো কিছুর ওপর ডিপেন্ডেন্সি আসুক। আমি জানি, আমি মানি আপনার উপস্থিতি ওকে শান্ত করে, ঠিক আছে, কিন্তু সেটা যদি ইমোশনাল ডিপেন্ডেন্সিতে পরিণত হয় তবে কিন্তু মুশকিল। মিহিকার ক্ষেত্র আর আপনার ক্ষেত্র। আপনি আপনার গিল্ট থেকে মুক্তি খুঁজছেন ওর মধ্যে, আর ও খুঁজছে হারিয়ে ফেলা নিজের আলো। আর এই দুটো যদি একে অপরের সাথে মিশে যায় তখন থেরাপি আর সম্পর্ক দুটোই কিন্তু জটিল হয়ে যাবে। ডক্টর চ্যাটার্জির কথা শুনে ঐহিক চুপ করে থাকে কিছুক্ষণ। অমনি কি একটা ভেবে খুব ধীরে বলে ওঠে, তবুও কিছু মানুষ আসে শুধু ভালো করে তোলার জন্য। এতে যদি আমি ওর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাই আর পরে কষ্ট পেতে হয়, তাই সই। ঈশিতাকে হারানোর কষ্ট তো এতদিন জিয়ে রেখেছে নিজের মনের মাঝে, সেখানে না হয় আরো একটু কষ্ট চলে যাবে। ক্ষতি নেই, কেউ তো একজন খুশি হবে। অহিক বাবু, নিজের আলো নিভে যাওয়া মানুষগুলো যখন অন্যের কাছে আলোর সন্ধানে যায় তখন সেই আলোতেই পুড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এই দগ্ধতা চামড়া পুড়ে যাওয়ার থেকেও বেশি কষ্টদায়ক। শরীরের একটা স্থান পড়লে সেটার ব্যথা সময়ের সাথে সাথে লাঘব হয়, তবে যদি কোনো মানুষ এইভাবে পুড়ে যায় তার ব্যথা কিন্তু সময়ের সাথে সাথে আরও বাড়ে, কম আর কিন্তু এই জীবনে হয় না। আপনাকে জাস্ট বোঝালাম, বাকি আপনি যথেষ্ট প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমানও বটে। ডক্টর চ্যাটার্জি কথাটা বলে চলে গেলেন ঠিকই, কিন্তু ঐহিকের মন ভার হয়ে গেল। ভারাক্রান্ত মনেই বাড়ি ফিরে গেল সে। পরের দিন বিকেলে যথা সময় সে চলে এলো সেন্টারে। রুমের দরজাটা খুলতেই ঐহিকের নজরে এলো মিহিকা বসে রয়েছে পিয়ানোর সামনে। তার পরনে সাদা শাড়ি, চুলগুলো খোলা, আর কানের পাশে গোঁজা রয়েছে একটা ছোট্ট সূর্যমুখী। মিহিকার হাত নিজের তালে ছুটে বেড়াচ্ছে পিয়ানোর উপরে, তবে আজ আর ধীরে নয়। ঘরটা ভরে রয়েছে নতুন একটা সুরে, যে সুর ঐহিক আগে কখনো শোনেনি। কোনো এক অজানা মায়া বলে মন্ত্রমুগ্ধের মতো সে এগিয়ে গেল মিহিকার দিকে, কিন্তু আজ মিহিকার হাত উঠল না পিয়ানো থেকে। এই সুরের মায়াজাল কতক্ষণ স্থায়ী ছিল তা ঐহিকের অজানা। সুর বোনা শেষ করেই মিহিকা মাথা তুলে ফিরে তাকালো ঐহিকের দিকে। কি হলো, থামলে যে? এটা এতটাই তো? ও, কোন গান এটা? আগে তো শুনিনি। এটা কোনো গান না, এটা আমি বানিয়েছি। ও
তাই বুঝি? তাই তোমার মতোই এতটা সুন্দর আর মনোমুগ্ধকর। তা কি নাম দিলে এই সুরটার? এটার নাম তোমার ওই। তোমার ওই নামটা কোথায় যেন শুনেছি। বড্ড বোকা তো তুমি, নিজের লেখা নিজেই জানো না। ও হ্যাঁ, তুমি কবে পড়লে? পড়েছিলাম সেদিন। তুমি তো ভালো করে লুকাতেও জানো না। কিছু বলল না ঐহিক, খালি একটা বোকা বোকা হাসি হেসে রয়ে গেল সে। এটা ঈশিতার জন্য লিখেছিলে তাই না? হ্যাঁ, অনেকদিন পরে। আমি বুঝতে পেরেছিলাম। তবে এখন এটা আমার কিন্তু। ঐহিক কি বলবে তাকে বুঝতে পারল না, খালি এক দৃষ্টে বোকার মতো চেয়ে রইল মিহিকার চোখের দিকে। যেন ঈশিতারই প্রতিচ্ছবি ভেসে উঠছে মিহিকার কাজল কালো চোখের মাঝে। কি দেখছো? হ্যাঁ, না না কিছু না তো। তবে তবে এই যে আমি ডক্টর ব্যানার্জির সাথে কথা বলেছি, বুঝলে? কি নিয়ে? কি নিয়ে? তোমাকে আজ বাইরে ঘুরতে নিয়ে যাব। তাই বেশিক্ষণ না, এই ঘন্টা খানিক। তারপরে আবার তোমাকে এখানে দিয়ে আমি বাড়ি চলে যাব। কেমন? মিহিকা কি বুঝলো জানি না, খালি খুশি হয়ে হাততালি দিয়ে মাথা নাড়ল। আমি আজ তোমার সাথে বাইরে যাব? কি মজা! কিছুক্ষণ পরেই ঐহিক আর মিহিকা বেরিয়ে এলো বাইরে। মিহিকা রাস্তার ধারে ঐহিকের হাত ধরে হাঁটছে। বিকেলে গোধূলির গোলাপি আভা সোনালি রোদের সাথে মিশে আছড়ে পড়ছে শহরের আনাচে কানাচে। আকাশের রং গোলাপি হয়েছে, ঠিক যেন কেউ এক মুঠো গোলাপি আবির ছড়িয়ে দিয়েছে শহরের আকাশে। পশ্চিম দিগন্ত তখন ডুবে রয়েছে মেঘেদের গোলাপি ঢেউয়ের আবরণে। ক্লান্ত পাখিরা তরুর শাখা কম্পিত করে উড়ে এসে একে একে ঢুকে পড়ছে নিজেদের বাসায়। আর তার সাথেই প্রত্যেক ঘর ফেরত মানুষ ও গাড়ির ছায়াগুলো লম্বা হয়ে আছড়ে পড়েছে শহরের ব্যস্ত রাস্তায়। গঙ্গার জলে পড়তে থাকা হাওড়া ব্রিজের প্রতিচ্ছবিটা থেকে থেকে কেঁপে উঠছে জলের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে। দূরে গঙ্গার বুকে নিজেদের নৌকায় ভাসমান মাঝিরা ধীরে ধীরে দাঁড় টেনে নৌকা ভেড়াচ্ছে পাড়ের দিকে। আমার ছুটির দিনগুলোতে আমি আর ঈশিতা এখানে আগে প্রায় আসতাম। ঈশিতা বোকার মতন হাঁ করে তাকিয়ে থাকতো অস্তগামী সূর্যের দিকে। আমি তখন নিজের দুই হাতে 2 কাপ চা ধরে ওর বাচ্চা মুখ সামলাতাম। মাঝে মাঝে এবার বেশ জ্ঞানী হয়ে যেত, বলতো গঙ্গা নাকি ওর খুব প্রিয়, কারণ এই জল নাকি আমাদের মাঝে সমস্ত দুঃখকে নিজের গভীরে তলিয়ে নেয়। কথাটা শুনে মিহিকা কি বুঝলো জানি না, তবে সে হাসল, বলে উঠল, তবে আমিও আমার দুঃখ ফেলে দেবই চলে। তা যদি হতো তবে হয়তো কেউ দুঃখী হতো না। আমি মানি যে দুঃখ ফেলে দেওয়া যায় না, আর যদি যেত তাহলেও তার ভার কমতো না। দুঃখের ভার খালি কমে সেটাকে ভাগ করে নেওয়াতে। তবে আমি তোমার সাথে ভাগ করে নেব, আর তুমি আমার সাথে। কথাটার কোনো জবাব দিল না ঐহিক। এক দৃষ্টে চেয়ে রইল অস্তগামী সূর্যের দিকে। মিহিকা অবশ্য কোনো জবাবের অপেক্ষা বা আশা কোনোটাই করেনি। সে নিজের কথাটা বলে ঐহিকের হাত থেকে একটা কাপ নিয়ে চুমুক দিয়েছে তাতে। পূবের আকাশ তমসার গাঢ় নীলচে চাদরটা মেলতে শুরু করেছে নিজের সমগ্র শরীরে। তুমি কি এখনো কাউকে হারানোর ভয় পাও? পাইও আবার নাও। মানে? আমার মনে হয় কেউ হারায় না, খালি বদলে যায়। যেমন ঈশিতা বদলে আবারও ফিরে এসেছে আমার কাছে অন্যভাবে। মানে? মিহিকার এই প্রশ্নের জবাব পেল না সে। ঐহিক খালি নিজের মুখটা ঘুরিয়ে ফিরে তাকালো মিহিকার দিকে। মিহিকাকে সেন্টারে ছেড়ে যখন ঐহিক ফিরছে, তখন ডক্টর চ্যাটার্জির সাথে দেখা। মিহিকাকে নিয়ে কথা শুরু হতেই তিনি বলে উঠলেন, আমি যা বুঝেছি মিহিকা আপনার দৌলতে খুব তাড়াতাড়ি অনেকটা রিকভার করছে, সেটা বোধ করি আপনিও বুঝতে পারছেন। সত্যি ওর এই উন্নতি আশ্চর্যজনক।
আমার মনে হয় আর বেশি দিন লাগবে না ওর পুরোপুরি সুস্থ হতে। কথাটা শুনতে ঐহি খুশি হলো ঠিকই, কিন্তু মনের মাঝটা আবারও তোলপাড় হয়ে গেল তার। জোয়ারের সময় যেমন সমুদ্রের ঢেউ রাশি রাশি সাদা বুদবুদ সাথে করে আছড়ে পড়ে তীরে, যেমন সুনির্মিত ভবনও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে, ঐহিকের বুকের ভেতরটা ঠিক তেমন করে উঠল অজানা এক বিচ্ছেদের আশঙ্কায়। কিছু বলতে পারল না সে, কেবলই একটা হাসি দিয়ে ফিরে এলো নিজের ঘরে। রাতে আর খেতে ইচ্ছে করল না। কিছুক্ষণ বসে রইল বাইরের ব্যালকনিতে, আবার পরে ঘরে এসে বসে পড়ল ঈশিতার ছবির সামনে। আচ্ছা, আমার সাথে এমনটা কেন হয় বলতে পারো? ভেবেছিলাম তুমি চলে গিয়ে আবারও ফিরে এসেছো আমার কাছে। তবে ফিরে যখন এলে তাহলে এইভাবে দূরে যাওয়ার যে কোনো মানে হয় না। আবার সেই বিচ্ছেদ, আবার সেই যন্ত্রণা। আমি যে সত্যি আর এটা মেনে নিতে পারছি না ঈশিতা। মেহিকার মধ্যে তোমাকে খুঁজে নিজেকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পেরেছিলাম, কিন্তু সেটাও যে এতটা ঠুনকো হবে সেটা আমি আগে বুঝিনি। ও সুস্থ হয়ে গেলে আমাকে কি মনে রাখবে? ও ভুলে যাবে আমাকে। তখন আমি আবারও নিঃস্ব হয়ে যাব, আবারও একা হয়ে যাব আমি। আর সেই নীরবতায় কি সত্যি বেঁচে থাকতে পারবো আমি? এই দহন জ্বালা যে আমাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাবে সেটা, প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাবে। সহসা বাইরে বৃষ্টি শুরু হলো। আজ মেঘেদের গর্জন নেই, কেবলই নীরব অশ্রুপাত। শহরটা আবারও ভিজে গেল এই নীরব কান্নায়। সময় বড্ড তাড়াতাড়ি গড়িয়ে যাচ্ছে। শীত কেটে বসন্ত এসে দাঁড়িয়েছে দরজার সামনে। রাস্তার ধার ভরে রয়েছে কৃষ্ণচূড়ার ফুলে। রোদটাও মিষ্টি হয়ে উঠেছে বেশ। সকালের দিকে কুয়াশার চাদর শহরটা গায়ে জড়ালেও দিন বাড়তে বাড়তে একটা মিষ্টি উষ্ণতা ঘিরে ধরে শহরটাকে। বাতাসে ভেসে বেড়ানো ফুলের গন্ধ একটা মিষ্টতার সাথে মাতিয়ে তোলে সকলের মনকে। ঐহিকের অফিসের কাজ আজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। কাজে এসে ছুটি করে একটু আগেই সেন্টারে চলে এসেছে। রুমের দরজাটা খুলে নজরে এলো মিহিকা কোথাও নেই। বিকেল নেমেছে সবে। পাখিদের কিচিরমিচিরে ভরে রয়েছে প্রাঙ্গণটা। কিছুক্ষণ মিহিকাকে খোঁজার পর সে জানতে পারল মিহিকা ছাদে। সেখানে গিয়ে দেখল মিহিকা একটা চেয়ারের ওপর বসে রয়েছে খাতা ও রং পেন্সিল হাতে। কি করছো মিহিকা? এই তো দেখো কি সুন্দর এঁকেছি, ভালো লাগছে না? কথাটা বলেই মিহিকা ঐহিকের দিকে খাতাটা বাড়িয়ে দিল। ঐহিক তার হাতে খাতাটা নিয়ে দেখল একটা পিয়ানোর কি এঁকেছে সে। দুটি হাতের তালু, একটা নীল আর অন্যটি ধূসর বর্ণের, একে অপরের ওপরে রয়েছে, আর সে দুটির ওপরে রয়েছে পিয়ানোর কিটা। বাহ, বেশ সুন্দর লাগছে। এই দেখো, এই নীলটা তোমার হাত, শান্ত আর গভীর, আর এই ধূসরটা আমার আলো ছায়া। হ্যাঁ তাই? তবে তো এই দুটো মিলে সন্ধ্যা হয়ে দাঁড়াবে। মিহিকা থেমে গেল কিছুক্ষণ। দুজনের মাঝে কোনো কথা নেই আর। সবটা কেমন যেন থেমে গিয়েছে। হঠাৎ মিহিকা বলে উঠল, জানো, আমি তোমার মাঝেও একটা ছায়া দেখতে পাই। তুমি ওটা লুকানোর শত চেষ্টা করলেও আমি চিনি সেটা, আমি জানি। ঈশিতাকে ভুলতে পারা আমার জন্য কঠিন মিহিকা, পারি না আমি। আর সত্যি বলতে চাইও না। মিহিকার মুখে নেমে এলো অপ্রকাশিত দুঃখের একটা ধূসর ছায়া। ঐহিক হয়তো আরো কিছু বলতো, তবে থেমে গেল। মিহিকা বলে উঠল, আমারও না প্রায় মনে পড়ে ওই দুর্ঘটনার কথা। মনটা কেমন যেন মুচড়ে ওঠে আবারও। আগে এমন হলে কাঁদতাম জানো, তবে এখন এমন হলে নিজেকে বোঝাই। মনে পড়ে তোমার কথা, তুমি তো আছো, তাই না? সন্ধ্যা নেমেছে ততক্ষণে। আকাশে ফুটে উঠেছে এক ফালি চাঁদ। কথাটা বলতে বলতে
মিহিকা চেপে ধরল ঐহিকের হাতটাকে। সুদূরে ধীরভাবে চলেছে ট্রাম গাড়ি। পরের দিন ডক্টর চ্যাটার্জি জানান মিহিকার পরবর্তী সেশনের রিপোর্ট আরও পজিটিভ এসেছে। সে আরও কিছুটা রিকভার করেছে আগের তুলনায়। ঐহিক শুনে বলে, বাহ, এ তো দারুণ খবর। সে ভালো খবর আমি জানি, তবে আপনি কি খুশি হননি ঐহিক বাবু? এমা, না না, তা কেন? তবে সত্যি বলতে, ও সুস্থ হয়ে গেলে তো আর আমার দরকার থাকবে না। কথাটা বলেই ঐহিক চুপ করে গেল কিছুক্ষণ। ডক্টর চ্যাটার্জি বলে উঠলেন, ভালোবাসা যদি শুধু দরকারের ওপরে দাঁড়ায় তাহলে সেটা থেরাপির মতোই তো সীমাবদ্ধ হয়ে পড়বে। কথাটার কোনো জবাব দিল না সে। ডক্টর চ্যাটার্জি রুম থেকে চলে গেলেন। মিহিকা বোধহয় এতক্ষণ কিছু খুঁজতে গিয়েছিল, যেটা সে পেয়ে আবার ফিরে এসেছে রুমে। মিহিকার হাতে ধরা একটা বক্স, সেটা এগিয়ে দিল ঐহিকের দিকে। এতে কি? খুলে দেখো। ঠক করে একটা শব্দের সাথে বক্সটা খুলে দিল ঐহিক। সেটির মধ্যে রাখা একটা পিয়ানোর কি। এটা তোমার জন্য। এটা কেন? উমা, তুমি যে আমার জীবনে সুর ফিরিয়ে দিলে, তাই এটা তোমার জন্য। তুমি জানো, এই শহরের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা যারা কেবল আমাদের ছুঁয়ে দিয়ে চুপচাপ হারিয়ে যায়। তুমি তেমনই এক আলো, মিহিকা। তুমি ভুল বলছো, আমি তোমার ছায়া। না, তুমি সেই ছায়া যেখানে যেখানে আমি আবার নতুন করে নিজেকে চিনতে শিখেছি, বুঝতে শিখেছি, আর আরো একবার এই শহরটাকে নতুন করে দেখতে শিখেছি। তুমি জানোই, আমি ছোটবেলায় ভাবতাম ভালোবাসা মানে কোনো ফেয়ারি টেল, কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে হয়তো শুধু একে অপরকে নীরবে ধরে রাখা। তুমি তো আমার কবিতার মতন বললে। না, তুমি আমার সুরের মতো শুনলে। বক্সটা সাথে করে রাতে ফিরে এলো ঐহিক। আজ একটা অকৃত্রিম হাসি ফুটেছে তার মুখে, যেন আবারও বাঁচতে শিখছে সে নতুনভাবে। আজ অনেক দিন পরে ঈশিতার ছবির সামনে দাঁড়িয়ে ঐহিক হাসছে। দেখো ঈশিতা, আমার সেই হাসি আবার ফিরেছে। আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি, নতুনের সাথে। সে রাতে অনেক দিন পরে শান্তিতে ঘুম এলো তার। আজ ব্যালকনিটা ফাঁকা, খালি উইন্ড চাইমটার মৃদু সুরেলা শব্দ ভেসে আসছে। অনেক বলা কওয়ার পরে যখন ঐহিক পারমিশন পেল মিহিকাকে নিয়ে কফি হাউসে যাওয়ার, সেই সুযোগটা আর কিছুতেই সে হাতছাড়া করতে চাইল না। কাজেই বিকেল পড়তে পড়তেই দুজন এসে হাজির হলো কফি হাউসের ভিতরে। খোলা দরজা দিয়ে বিকেলের সোনালি রোদ কফি হাউসের মেঝেতে এসে পড়েছে। হাওয়ার ভাসমান ধূলিকণাগুলো হয়ে উঠেছে দৃশ্যমান। সাদা ধোঁয়া ওঠা গরম চায়ের কেটলি ও কাঁচের গ্লাসের টুংটাং শব্দের সাথে এসে মিশেছে কিছু বয়স্ক লোকেদের কথোপকথনের স্বর। তুমি এখানে আগে এসেছো কখনো? ঐহিক মিহিকাকে প্রশ্নটা করল। মিহিকা এতক্ষণে বেশ ভালো করে চারদিকটা জরিপ করে নিচ্ছিল। ঐহিকের কথায় সে তার দিকে ঘাড় ঘোরালো। না, আগে কখনো আসেনি। ও, বই কিনতেও না? না, আসলে আমার কিছু দরকার হলে বাবাই এনে দিত আমাকে, তাই আর। বুঝলাম। তা কফি খাও তো নাকি চা? খেতাম আগে, বাবা বানাতো যখন। আমার বাবা দারুণ কফি বানায় জানো। আচ্ছা, তা এখানে কি খাবে? কফি বলে দিই। সময় কেমন জানি খুব দ্রুত কেটে যাচ্ছিল, ঠিক যেন শূন্যে মিশে চলা এই কাপের সাদা ধোঁয়া। দুজনে অনর্গল কথা বলে চলেছে, কখনো বর্তমান তো কখনো ভবিষ্যৎ, আবার কখনো ভূতকাল। সহসা মিহিকা বলে উঠল, আচ্ছা, ওই তুমি আবার আগের মতো লেখো না কেন? কার জন্য লিখবো? আমার যতদূর মনে হয় কোনো লেখক কারোর জন্য লেখে না, সে লেখে নিজের জন্য। আসলে লেখাই তো একজন লেখকের শ্বাস। সেটা ছেড়ে দিলে যে তার বেঁচে থাকাই দায়ী হয়ে উঠবে। আর একটা সত্যি কথা বলবে? কে? বলো। তোমার জীবনে কি সত্যিই কেউ নেই যার জন্য লিখতে পারবে?
কথাটার সার যে কতটা গভীর সেটা ঐহিক বুঝতে পারল। তার চোখ গিয়ে ঠেকল মিহিকার চোখে। সেখানে এক নিদারুণ ব্যর্থতার কান্না লুকিয়ে রয়েছে, যেটা সে ঐহিককে দেখাতে অপারগ। কথাটায় কিছুটা লজ্জিত হয়ে পড়ল ঐহিক। তারপর কিছুক্ষণ সমস্তটা চুপচাপ, খালি কফি হাউসের কোলাহল ভেসে আসছে। নীরবতা ভঙ্গ করে ঐহিক বলে উঠল, জানো, একসময় এই কবিতাই আমার জীবন ছিল, আর তারপরে সেটাই আমার ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। যার জন্য লিখতাম, যার মুখের দিকে তাকিয়ে আমার লেখার প্রেরণা পেতাম, সেই মানুষটাই তো আমাকে ছেড়ে দিয়ে জানি না কেন আমি বেঁচে গেলাম। যদি সেদিন আমিও। তুমি নিজেকে দোষ দাও কারণ তুমি বেঁচে গেছো, কিন্তু কখনো কখনো বেঁচে থাকা মানে নিজের ভিতরে ভাঙা জায়গাগুলো মেরামত করা, নিজেকে আবার নতুন করে গড়ে তোলা, নিজের জন্য, নতুন কারোর জন্য, নিজের সমস্তটা আবারও শুরু করা নতুন করে, নতুনের সাথে। কেন ভুলে যাও যে পরিবর্তনই জীবনের মূল নিয়ম? ঐহিক মিহিকার চোখের দিকে তাকিয়ে রইল। সেখানে উপদেশ ছিল নাকি বোঝাপড়া সেটা বুঝতে পারল না, তবে মনটা কেমন যেন হালকা হয়ে গেল তার। এই জায়গাটা আমার খুব প্রিয়, জানো। ছোটবেলায় বাবার সাথে যখন ট্রেন ধরতাম, এখান দিয়েই যেতাম আমরা। আজও মনে পড়ে সেই দিনগুলো। আজ এই প্রথমবার যেন ঐহিক মিহিকাকে এত কথা বলতে দেখছে। সে তাকিয়ে রইল তার দিকে, তাকে নিঃশব্দে শুনে গেল। তার এক একটা কথা তার মনে লিখে গেল একটা নতুন কবিতা, যেটা সে লিখেছে আর কারোর জন্য না, কেবল মিহিকার জন্য। এ কোন বাঁধনে বেঁধেছ মোড়ে, বেঁধেছ তোমার তরে, তোমার হাসিতে সব পেয়েছি, কষ্ট গিয়েছে সরে। পেয়েছি তোমাকে বেলার শেষেতে, পেয়েছি হৃদয় মাঝে, চিরদিন থেকে এমনি পাশেতে, সকাল কিংবা সাঁঝে। ঐহিক বাবু, আপনাকে ডক্টর চ্যাটার্জি ডেকেছেন। সেন্টারে ঢোকার মুখেই ঐহিককে দেখে তাকে কথাটা জানালো রিসেপশনিস্ট। ঐহিক তার দিকে সম্মতিসূচক মাথা নেড়ে এগিয়ে গেল ডক্টর চ্যাটার্জির কেবিনের দিকে। ইয়েস। ম্যাডাম আসবো? আমি ঐহিক। আপনি ডেকেছিলেন? ও হ্যাঁ, ঐহিক বাবু ভেতরে আসুন। অনুমতির পরে ঐহিক ভেতরে গিয়ে বসতেই ডক্টর চ্যাটার্জি তার সামনে কয়েকটা কাগজ রেখে তাকে বললেন, আই অ্যাম লিটারেলি স্পিচলেস। মানেটা এই রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবেন। কিন্তু কিসের? প্রশ্নটা করতে করতে হাত বাড়িয়ে ঐহিক রিপোর্টগুলো নিজের হাতে তুলে নিল। মিহিকার রিপোর্ট। মিহিকার? সত্যি বলতে আজ সকাল থেকে আমরা সবাই অবাক, কারণ আমরা কেউই এত তাড়াতাড়ি কাউকে এতটা রিকভার করতে দেখিনি এর আগে। আজ সকাল থেকে সবটা নর্মাল। ও আগে যেমন চুপচাপ থাকতো বা একা একা থাকতো, সেরকম কিছুই না, বরং অন্যদের সাথে কথা বলা, গান করা, পিয়ানো বাজানো, বাচ্চাদের সাথে খেলা করা, সবটাই করছে। সত্যি বলতে মিহিকা এখন প্রায়ই নর্মাল, আর হতে পারে বড় জোর 1 সপ্তাহ, তারপর আমরা তাকে ডিসচার্জ করে দিতে পারি। বাহ, এ তো ভালো খবর। আপনি খুশি নন? আপনি বুঝতে পারছেন না ঐহিক বাবু, মিহিকার এই সুস্থতার পেছনে আপনার ঠিক কতটা বড় অবদান আছে। আমরা ডক্টররা মেডিকেল ট্রিটমেন্ট করে দিই ঠিকই, কিন্তু এই সমস্ত পেশেন্টদের সুস্থ করতে আসলে যেটা লাগে, সেটা সেই সঙ্গ, ভালোবাসা, যত্ন, বোঝাপড়া, সমস্তটা আপনি ওকে দিয়েছেন, আর তার জন্যই সে আজ আবার নিজের আগের জীবনে ফিরে যেতে পারছে। ঐহিক আর কিছু বলল না। ডক্টর চ্যাটার্জির সাথে কথা বলে সে মিহিকার কাছে চলে গেল। রুমে এসে মিহিকাকে দেখতে না পেয়ে বুঝলো তাকে কোথায় পাবে। তারপর সে সেখান থেকে বেরিয়ে সোজা চলে এলো ছাদে। ছাদে উঠতেই সে শুনতে পেল একটা গুনগুনে সুর ভেসে আসছে। বুঝতে পারল, দেখল মিহিকা দাঁড়িয়ে রয়েছে সিঁড়ির দিকে পিঠ করে। বিকেলের মৃদুমন্দ শীতল হাওয়া তার খোলা চুলের সাথে খেলা করে চলেছে রয়ে রয়ে, আর মিহিকার স্থির চোখ নির্বাকভাবে দেখে চলেছে অস্তগামী সূর্যটাকে। তবে ম্যাডাম, এবার ফেরার পালা।
ঐহিক কখন মিহিকার পাশে এসে দাঁড়িয়েছে তা তার খেয়াল নেই। একটু হকচকিয়ে পাশে একবার তাকালো, দেখতে পেল ঐহিকের নজর গিয়ে ঠেকেছে অস্তগামী সূর্যের দিকে। সেই নজরে আজ রয়েছে একটু বেশি স্থিরতা ও দৃঢ়তা, আর তার চোখের কোণা চিকচিক করে চলেছে কোনো বেদনার ফলস্বরূপ। তুমি কখন এলে? যাওয়ার দিন ঠিক হয়ে গেছে? সে মিহিকার প্রশ্নের কোনো জবাব দিল না, খালি তার বদলে আরেকটা প্রশ্ন ছুঁড়ে দিল মিহিকার দিকে। হ্যাঁ, পরের সপ্তাহে। বাহ, সুন্দর। তোমাকে মনে পড়বে। সেটা হলেও ভালো, জানবো অন্তত কেউ আছে আমাকে ভালোবাসার, ধরে মনে রাখার। কেউ অন্তত আছে আমাকে মনে রাখার জন্য। তোমার হাসিটা খুব সুন্দর, জানো। তুমি তো শিখিয়েছ। আমি? হ্যাঁ, তোমাকে দেখেই তো আবার হাসতে শিখেছি। আগে ভাবতাম আমি একটা ভেঙে যাওয়া মানুষ, তোমাকে দেখেই শিখেছি ভাঙা মানেই শেষ নয়, কখনো কখনো ওটা থেকেই শুরু হয় নতুন কাহিনীর। আমার খুব ভয় হয়, জানো। কিসের ভয়? তুমি যদি আমাকে ভুলে যাও, এই বিচ্ছেদ যদি না হার মানে। তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ ঐহিক। কি করে তোমাকে ভুলে যাব বলতে পারো? আমার সুস্থতার একমাত্র কারণ তুমি। যদি তোমার থেকে দূরে যাই তবে যে আমি আবারও অসুস্থ হয়ে পড়ব। না। এতক্ষণে ঐহিক নিজের মুখ ফেরালো মিহিকার দিকে। তার গাল ভিজে গিয়েছে জলে, গলা কাঁপছে, গোধূলির রং যেন নেমে এসেছে তার চোখে। আমি তোমাকে বেঁধে ফেলতে চাই না মিহিকা। আমি চাই তুমি তুমি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাও যেখানে তুমি আমাকে ছাড়াও আলো দেখতে পাবে। আমি চাই না ঈশিতা আমাকে ছাড়ার পরে আমার যে হাল হয়েছিল সেটা আর অন্য কারোর হোক। আর তুমি তুমি পারবে থাকতে? আমি দিন তো ঠিক কেটেই যায়, এতে আর এমন কি। না, তুমি আমাকে কথা দাও, কথা দাও আমাকে। আলো দেখিয়ে নিজে অন্ধকারে হারিয়ে যাবে না, নতুন করে শুরু করবে। আমি আবার সেই আগের ঐহিক দত্তকে দেখতে পাবো, যার বই কলকাতার বেস্ট সেলার হবে। কথা দাও। ঐহিক তাকে কিছু বলতে পারল না, কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে। অতঃপর নির্বোধ শিশুর মতো ডুকরে কেঁদে উঠে এক টানে জাপটে নিল মিহিকাকে নিজের বুকের সাথে। বিকেল ততক্ষণে অন্ধকারের রূপ নিয়েছে। মাথার উপর দিয়ে উড়ে যাওয়া প্লেনের শোঁ শোঁ শব্দটা ভেসে আসছে। অটিজম সেন্টারের পিয়ানো রুমটায় বিকেলের নির্দিষ্ট একটা সময় আলো ঢোকে। ছোট জানালাটা দিয়ে সূর্যের আলোর রেখা পড়ে পিয়ানোর কালো কিগুলোর ওপর। ঠিক মনে হয় যেন আঙুল না ছুঁয়েও কেউ বাজিয়ে দিচ্ছে এক নিঃশব্দ সুর। ঐহিক সেদিন বিকেলে এসে সবেই বসেছিল। এমন সময় মিহিকা রুমে এলো, তার হাতে পাতলা একটা নোটবুক। বাবা, তবেও লেখা শুরু করবে বুঝি? সঙ্গদোষ? না, তোমাকে কিছু শোনাবো। আচ্ছা, তাই বুঝি, বেশ। কথাটা বলতে বলতে ঐহিক ফিরে বসলো মিহিকার দিকে। মিহিকার হাত ছুঁয়ে গেল পিয়ানোর কি। সঙ্গে সঙ্গে নিস্তরঙ্গ ঘরটা ভরে উঠল সুরের মায়ায়। এক একটা সুর, এক একটা ছন্দ প্রতিধ্বনিত হতে লাগলো ঘরের দেওয়ালে, যেন প্রাণহীন কংক্রিটও আজ প্রাণ পেয়েছে। একটা সম্পূর্ণ সপ্তাহ কোথা দিয়ে যে এমন অনায়াসে কেটে গেল জানাই গেল না। দেখতে দেখতে মিহিকার ডিসচার্জের দিন এসে উপস্থিত হয়েছে। শেষ কয়েকদিনে যে বাচ্চাগুলো মিহিকার প্রিয় হয়ে উঠেছিল তারা তাকে ফুল দিয়ে বিদায় জানালো। সেন্টারের একটা কোণায় ঐহিক দাঁড়িয়েছিল। মিহিকা তার দিকে এগিয়ে এসে বলল, তুমি এলে? তুমি ভেবেছিলে আমি আর আসবো না? না, আমি ভেবেছিলাম তুমি বিদায় জানাতে ভয় পাবে। ভয় এখনো, কিন্তু আজ বুঝেছি ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয়, তার উড়ে যাওয়ার তাগিদে তার ডানা মজবুত করে দেওয়ার নামে ভালোবাসা। তুমি জানো, আমি তোমার জন্য সম্পূর্ণ, কিন্তু এবার চাই তুমি তোমার সম্পূর্ণতা খুঁজে পাও। তুমি ছাড়া যে আমি সর্বদা অসম্পূর্ণ।
অসম্পূর্ণতা মানেই তো কবিতা, আর তোমার কবিতার মতোই আমি থাকবো, শব্দে না, তোমার অনুভবে। দুজনের চোখেই জল। বাইরে হাওড়া ব্রিজের নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। বাতাসে ধাতব শব্দ ভেসে আসছে ঝনঝন করে, যেন যেন বিদায়ের ঘন্টা বাজছে। মিহিকা এগিয়ে এসে ঐহিকের হাতে একটা ছোট্ট ফুল রেখে বলল, এই ফুলটা শুকিয়ে যাবে, কিন্তু দেখো এর গন্ধ থাকবে, আর ঠিক তেমনই আমি থাকবো তোমার মধ্যে। ঐহিক কিছু বলতে পারল না, শুধু ফিসফিস করে বলল, তোমাতে আমি সম্পূর্ণ। মিহিকা চলে যাওয়ার পর তার ঘরের নীরবতা যেন অন্যরকম ভারী হয়ে এসেছে। আগে যেখানে পিয়ানোর প্রতিধ্বনি ভেসে আসতো, এখন সেখানে শুধু একটা অদ্ভুত নিস্তব্ধতা। ঐহিক এখন জানালার ধারে বসে থাকে বেশিরভাগ সময়। বাইরে হাওড়া ব্রিজের আলো জ্বলে ওঠে সন্ধ্যায়। ট্রেনের শব্দ ভেসে আসে নদীর ওপার থেকে, আর তার ডায়েরির পাতায় জমে থাকে অসমাপ্ত কবিতার লাইন। চলে গেছো তুমি, তবু থেকে গেছো বাতাসে। জীবনের সব রং যেন একদম প্রকাশে। তার কলম এখন এমনই থেমে যায় মাঝপথে। শব্দের মতোই মনে হয় যেন তার জীবনও যেন আটকে গেছে একটা জায়গায় এসে। অন্যদিকে মিহিকা ফিরে গিয়েছে তার বাড়িতে। হঠাৎ করে দুজনের পথ কেমন আলাদা হয়ে গেল। শুধু মনে থেকে গেল একে অপরকে দেওয়া সেই শেষ প্রতিশ্রুতিটা। অটিজম সেন্টারে সবাই এখন মিস করে মিহিকাকে, তবে বোধ করি ঐহিক একটু বেশি। ডক্টর চ্যাটার্জি এসে মাঝে মাঝে জিজ্ঞেস করেন অবশ্য সে কেমন আছে, তবে সত্যি বলতে তার মিথ্যে হাসির পেছনের সত্যিটা আদতে কেউই বুঝতে পারে না। একদিন ডক্টর চ্যাটার্জি বলে উঠলেন, জানেন অহিক বাবু, মিহিকা এখান থেকে ফিরে গিয়ে আবার ওর পিয়ানো স্কুলটা শুরু করেছে। বেশ কয়েকটা স্টুডেন্টও হয়েছে ওর। আমার মেয়ে কয়েকদিন ধরে পিয়ানো শিখবে বলে জেদ করছিল, তাকে অ্যাডমিশন করাতে গিয়েই দেখলাম সেটা মিহিকার ক্লাস। বেশ ভালো আছে এখন মেয়েটা। ভালো আছে, এই কথাটার মাঝে ভীষণ শান্তি। আমার পরম পাওয়া। আর হয়তো সব থেকে বেশি এর মধ্যে একাকিত্ব। ঐহিকের কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন ডক্টর চ্যাটার্জি। তারপর বললেন, জানেন অহিক বাবু, আমরা যাদের ভালোবাসি তারা যখন নিজেরা নিজেদেরকে ভালোবাসতে শিখে যায়, সেটা আমাদের কাছে আসল জয়, আসল পাওয়া। হয়তো, কিন্তু আমি এখনো ভাবি যে ওর পিয়ানো আজ এই নীরব নিশীথে কি সুর তুলছে। রাতে বাড়ি ফিরে ঘুমানোর শত চেষ্টা যেন বিফল হলো তার। ঈশিতা তার ফটো ফ্রেমের অন্যদিক থেকে অপলকভাবে দেখে চলেছে ঐহিকের দিকে। বেশ কিছুটা সময় বিছানায় এপাশ ওপাশ করে যখন ঘুমটা আর এলো না, তখন ঐহিক নিজের জায়গাতেই উঠে বসল। কিছুক্ষণ তাকিয়ে রইল ঈশিতার দিকে। তারপর বিছানা থেকে উঠে এসে বসল ঘরের স্টাডি টেবিলটার কাছে। টেবিলের ওপরে রাখা ডায়েরিটা হাতে নিয়ে তাকে খুলে একটা ফুল বের করে আনলো সে। ফুলটা মিহিকা দিয়েছিল চলে যাওয়ার আগে। ফুলটা শুকিয়ে কালচে হয়ে এসেছে, ভঙ্গুর, তবু মনে হয় যেন জীবন্ত। তাতে এখনো লেগে রয়েছে মিহিকার স্পর্শ, তার সুবাস, তাতে এখনো যেন লেগে রয়েছে মিহিকার হাসি। কিছুক্ষণ নির্বাকভাবে ঐহিক তাকিয়ে থাকলো ফুলটার দিকে এক দৃষ্টে। তারপর কি একটা ভেবে একটা দীর্ঘশ্বাসের সাথে সেটিকে আবারও পুরনো ডায়েরির মাঝে রেখে অন্য একটা ডায়েরি খুলে বসল। কাগজের ওপরে চলা পেনের খসখস শব্দে ভরে এলো তার ঘরটা। আর এইবারে তার পেনটা কিন্তু একবারের জন্যেও থামল না। সে তার নতুন জীবনের প্রথম লেখা লিখে গেল রুদ্ধশ্বাসে, যেন সেটাকে শেষ না করে তার হাত থামবে না কিছুতেই। পরের দিন কবিতাটা যখন নিজের পরিচিত এক প্রকাশককে ঐহিক দিয়ে এলো, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সারা শহর সূর্যের লাল আভা মেখে সদ্যস্নাত বধূর রূপ নিয়েছে। ঐহিককে আবারও লেখা নিয়ে থাকতে দেখে বেশ খুশি হয়েছেন প্রকাশক মহাশয়। তাই হয়তো ঐহিক নিজে কিছু বলার আগেই সে নিজেই ঐহিককে জানালো কবিতাটা তিনি ছাপবেন। প্রকাশকের সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে এসে ঢুকলো কফি হাউসে।
সেখানে 1 কাপ কফি খেয়ে পরের কবিতার কিছুটা লাইন লিখে যখন বাড়ি এলো, রাত তখন প্রায় 8টা। কাঁধের ব্যাগটা সোফায় নামিয়ে রেখে ওয়াশরুমের দিকে সবে পা বাড়িয়েছে, এমন সময় ক্রিং ক্রিং শব্দে ফোনটা বেজে উঠল। হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিতেই নজরে এলো একটা অচেনা নাম্বার ভেসে উঠেছে ফোনের স্ক্রিনে। হ্যালো। নতুন কবিতা দিয়েলে বুঝি? আমি কি তোমার প্রথম শ্রোতা হতে পারি মিস্টার ঐহিক দত্ত? আওয়াজটা কানে আসতেই বুকটা কেমন জানি ধক করে উঠল তার। এই আওয়াজটা ঐহিকের খুব চেনা, খুব প্রিয়। মিহিকা। চিনতে পারলে তবে? বিকেলে কত করে ডাকলাম, কিন্তু কে শোনে কার কথা। দেখলাম পাবলিকেশন থেকে বেরোচ্ছ, তাই মনে হলো হয়তো নতুন কবিতা জমা দিয়ে এলে। ও, কিন্তু আমার নাম্বার? সেটা তো ডক্টর চ্যাটার্জি আছেন, ওনার মেয়েকে আমি পিয়ানো শেখাই, তাই ওনার থেকেই তোমার নাম্বারটা নিয়ে নিলাম। আচ্ছা, তা কেমন আছো? ভালো। আর তুমি? ওই চলে যাচ্ছে। বড় সময় লাগিয়ে দিলে তুমি আমাকে মনে করতে। তুমিও তো খোঁজ নাওনি, বললে না যে কে? আমাকে তোমার সমস্ত কবিতার প্রথম শ্রোতা বানাবে কিনা। বেশ বদলে গিয়েছে তুমি এই কমাসে। তুমি নিজেই বদলে দিয়ে গিয়েছ, কি আর করা। কিছুক্ষণ নীরবতা নেমে এলো ফোনের দুপাশেই। তারপর ঐহিক বলে উঠল, এসো একদিন। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারই আছে তো? আমি না হয় লোকেশনটা পাঠিয়ে দেব। আরও কিছুক্ষণ কথা হলো দুজনের মাঝে। অটিজম সেন্টার নিয়ে, মিহিকার ক্লাস নিয়ে, কথা হলো নতুন সুরের নতুন কবিতাদের, যা ঐহিক এখন শুধু মিহিকার জন্যই লেখে। বেশ কয়েকদিন পরে আজ রাতের ঘুমটা আবারও ভালো হলো ঐহিকের, কোনো কষ্ট ছাড়া। পরের দিন ঐহিক অটিজম সেন্টারে যেতে রিসেপশনিস্ট তাকে জানালো পিয়ানো রুমে আজ মিহিকা আছে। প্রথমে তার কথা সে বিশ্বাস করল না, তবে সিঁড়ির কাছে যেতেই ওপর থেকে ভেসে এলো পিয়ানোর সুর। সুরটা তার চেনা। এই সুরটাকেই মিহিকা তার সামনে নাম দিয়েছিল তোমার ওই। কিছুটা ইতস্তত করেই সিঁড়ির হাতল ধরে উঠে গেল ঐহিক। রুমের দরজা খোলা, সেখান থেকে একটা হলদেটে আলো বাইরের বারান্দায় আছড়ে পড়ছে, আর তার সাথে খোলা দরজা দিয়ে ভেসে আসছে পিয়ানোর সুর। সহসা ঐহিকের মনে একটা খুশির জোয়ার ছেয়ে গেল, ঠিক যেন কোনো চাতক নিজের অজস্র কাকুতি মিনতির পরে দেখা পেয়েছে বৃষ্টির। রুমের দরজার কাছে দাঁড়াতেই তার নজরে এলো মিহিকা। সে বসে রয়েছে পিয়ানোটার সামনে, তার হাত বারংবার খেলা করে চলেছে কিগুলোর ওপরে। সুরের একটা ঝংকার সমগ্র ঘরে ছেয়ে রয়েছে, যেন এত মাস পরে ঘরটা প্রাণ পেয়েছে। বাচ্চাগুলো হাঁ হয়ে শুনে চলেছে তাকে। ঐহিক দরজার কাছে এসে দাঁড়াতেই মিহিকার হাত থেমে গেল। সে ফিরে তাকালো ঐহিকের দিকে। ঐহিক তাকে দেখে একটা স্মিত হাসি খেলিয়ে প্রবেশ করলো ঘরের মধ্যে। মিহিকা বলে উঠল, একটা নতুন সুর তুলেছি, শুনবে? কিছু বলতে পারল না ঐহিক, খালি নিজের মাথাটা সম্মতিসূচকভাবে নেড়ে বসে পড়ল সেখানে। সমস্ত ঘরটা আবারও ভরে এলো সুরের ছটায়। বাইরের গাছটাও যেন আজ মেতে উঠেছে এই সুরের ঝংকারে, দুলে চলেছে নিজ ছন্দে মৃদুমন্দভাবে। মিহিকার হাত থেমে গেল একটা পর্যায়ে। সারা ঘরটা হাততালির রবে ভরে উঠল। ঐহিক বাবু, মিহিকা, তোমাদের হয়ে গেলে একবার কেবিনে এসো তো। দরজার অন্য দিক থেকেই কথাটা বলে নিচে নেমে গেলেন ডক্টর চ্যাটার্জি। তার কথার পরপরই ঐহিক আর মিহিকা একসাথে নেমে গেল নিচে। আসলে তোমাদের দুজনকে একসাথে এখানে আনার একটা কারণ আছে। আই হোপ ইউ বোথ উইল হেল্প। আপনি বলুন না, আমাদের সাধ্য হলে অবশ্যই করব। না, তেমন কিছু না। মিহিকার প্রোগ্রেসটা দেখে আমরা ঠিক করেছি অন্য বাচ্চাদের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে সকলে পার্টিসিপেট করবে, বাচ্চারা আর তোমরা দুজনেও। আমার আপত্তি নেই তাতে। বেশ, তবে তোমরা কি আলাদা আলাদা পারফর্ম করবে নাকি একসাথে?
ঐহিক কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই মিহিকা বলে উঠল, একসাথে। বেশ, আই থিঙ্ক ঐহিক বাবুর এতে কোনো আপত্তি নেই। কোনো জবাব দিল না সে। তাকে চুপ থাকতে দেখে ডক্টর চ্যাটার্জি বলে উঠলেন, গুড। আর হ্যাঁ, একটা জিনিসের আমাদের তোমাদের দুজনের থেকে সহযোগিতার প্রয়োজন। হ্যাঁ বলুন না। অনুষ্ঠানের পরেও আমাদের তোমাদের দুজনকে প্রয়োজন। জানি তোমরা দুজনেই ব্যস্ত, তবে তোমরা যেভাবে এটার থেকে দুজনে মিলে রিকভার করেছো, আমরা চাই সেটা অন্যরাও শিখুক, তাতে অনেকটা সাহায্য হবে। তাই সপ্তাহে অন্তত 2 বার হলেও ভালো হবে। এই কথার জবাবে দুজনে যে কি বলবে বুঝতে পারল না। কিছুক্ষণ তারা একে অপরের মুখের দিকে তাকালো। তাদের এই অবস্থা দেখে ডক্টর চ্যাটার্জি বলে উঠলেন, না থাক, তোমাদের অসুবিধা থাকলে সেটা করতে হবে না। আমরা না হয় অন্য কিছু। না ম্যাডাম, কোনো ব্যাপার না, আমরা আসবো। আরও কিছুটা সময় সেখানে কাটিয়ে ঐহিক আর মিহিকা বেরিয়ে পড়ল সেখান থেকে। এত রাতে বাড়ি যাবে? ওমা, এ কি কথা? বাড়ি না গেলে রাতটা কোথায় কাটাবো শুনি? বলছি, যদি চাও আমার ফ্ল্যাটে থেকে যেতে পারো। আমি খুব একটা খারাপ রান্না করি না, অন গড বলেছি। আর আমি না হয় ড্রয়িং রুমে শুয়ে পড়বো, প্রবলেম হবে না। মিহিকা তাকে কিছু বলল না, খালি আর চোখে একবার দেখে নিল ঐহিককে। আচ্ছা থাক, আমি দেখি একটা অটো ডেকে দিচ্ছি। আমি কি একবারও বলেছি যে আমি থাকবো না? উত্তরটা শুনে চুপ করে গেল ঐহিক। দুজনে হেঁটে চলেছে ঐহিকের ফ্ল্যাটের দিকে। তা তুমি তো বলে খালাস যে একসাথে পারফর্ম করব, কিন্তু কি করব সেটা ভাবা হয়েছে? কেন, তুমি কবিতা শোনাবে আর আমি পিয়ানো বাজাবো? ভালো লাগবে? আজ অব্দি খারাপ লেগেছে? না তা নয়, তবে তবে প্র্যাকটিস লাগবে। সে একটু লাগবে, তাই তো সাথে এনেছি। কে? গিয়ে না হয় দেখাই। চলো, খুব খিদে পেয়েছে আমার। শেষের কথাটা প্রায় আদুরে ভঙ্গিতে বলতে বলতে মিহিকা ঐহিকের হাতটা জাপটে ধরে নিল নিজের দুহাতে। রাতের খাবার শেষ করে দুজনে এসে বসলো ব্যালকনির ম্যাটের ওপরে। এখান থেকে আকাশের চাঁদটা স্পষ্ট দেখা যায়। তার আলো সহজেই এসে পড়ে ব্যালকনির মাঝে। সহসা মিহিকা নিজের মাথাটা নামিয়ে দিল ঐহিকের কাঁধের উপরে, আর ঐহিকের অজান্তেই তার একটা হাত উঠে এসে বসল মিহিকার নরম গালে। কেন মায়া বাড়াচ্ছ? মানে? আবার তো সেই চলে যাবে। এখন হয়ে থেকে যাবে সেন্টারের ওই অনুষ্ঠানের জন্য, কিন্তু সেটা মিটে গেলে? ভেবো না অত। আচ্ছা, তোমার বই কবে বেরোবে? ওই তো 19 ফেব্রুয়ারি। ও, মানে সেন্টারের অনুষ্ঠানের পরের দিনই যাবে তো তুমি বই মেলায়? হ্যাঁ, যেতে তো হবেই। আমিও যাব তোমার সাথে। তুমি যাবে? আচ্ছা বেশ, নিয়ে যাব। সেই রাতটা এভাবেই কেটে গেল দুজনের। পরের দিন একে অপরকে সাহায্য করতে করতে ঐহিক বলে উঠল, তা ম্যাডাম, এখানে থাকার যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগেই করে এসেছিলেন সেটা না হয় বুঝে গেছি, কিন্তু আপনার জামা কাপড় নাকি এটাই পরার ইচ্ছা ছিল শেষ অবধি? ওমা, তা হবে কেন? আমি তো ভাবলাম তোমার কাছে আছে, হয়তো নেই। সে আছে, কিন্তু ঈশিতার জামা কাপড় তোমার গায়ে হবে? দেখা যাক, না হলে অগত্যা আবার গিয়ে নিয়ে আসতে হবে। সেই দেখতে দেখতে কেটে গেল দিনগুলো। সারা দিনের অপেক্ষার পরে সন্ধ্যায় দুজনে সেন্টারে যাওয়া, আর তারপরে বাড়ি ফিরে রাতে পারফরমেন্সের প্র্যাকটিস। ছুটির দিনগুলোতে দুজনে মিলে বিকেলে হাত ধরে ঘুরতে যায়, কখনো হাওড়ার ব্রিজ, তো কখনো সন্ধ্যার পরে নৌকায় ভেসে বেড়ানো প্রিন্সেপ ঘাটের বুকে। সাংস্কৃতিক সন্ধ্যার আগের দিন ঐহিক ও মিহিকা একসঙ্গে শেষবারের মতো প্র্যাকটিস করছিল। মিহিকার সুরে ঐহিকের কবিতা মিশে যাচ্ছিল, যেন দুটো নদী এক জায়গায় এসে মিলছে, মোহনার মতো। এর মাঝেই হঠাৎ ঐহিক বলল, মেহিকা, তুমি জানো এই প্রোগ্রামটা শুধু দর্শকদের জন্য নয়, এটা আমাদের জন্য। মিহিকা চুপ করে তার দিকে তাকালো। মানে? আমরা দুজনেই হারিয়ে গিয়েছিলাম নিজেদের অন্ধকারে,
এখন এই মঞ্চে দাঁড়িয়ে আমরা দুজনে মিলে প্রমাণ দেব যে আলো আসতে পারে যদি কেউ একে অপরের হাত ধরে রাখে। হ্যাঁ, আলো আসতে পারে। মিহিকার চোখে ফুটে উঠেছে তখন মৃদু জল, আর ঠোঁটে এক টুকরো হাসি। তুমি আমার জীবনে সবচেয়ে নীরব শব্দই, অথচ আমার মনে উচ্চতম স্বরে বাজে তোমার সুর। ঐহিক কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল, আগামীকাল মঞ্চে আমরা একসঙ্গে গল্প বলবো, আমাদের নিজেদের গল্প। আকাশের বুকে তখন দেখা দিয়েছে অগুন্তি তারা। ঐহিক আর মিহিকা দুজনেই জানে কাল একটা নতুন সকাল আসবে, তাদের জীবনে নতুনভাবে নতুন করে আসবে, যা তাদের জীবনটা সাজিয়ে দেবে তাদের প্রেমে ছন্দে। রাতের কলকাতা আজ যেন অন্য এক ছন্দে দুলছে। আকাশের বুকে ঝুলে থাকা বাঁকা চাঁদটার আলো গলির ওপর ছড়িয়ে পড়েছে নির্মলভাবে, আর রিসার্চ সেন্টারের সামনে আলোয় মোড়া ছোট্ট স্টেজটা প্রস্তুত। হিলিং থ্রু আর্ট নামের সেই সাংস্কৃতিক সন্ধ্যা শুরু করার জন্য। ঐহিক একটু দূরে দাঁড়িয়ে মঞ্চের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার হাতে একটা পাতলা ডায়েরি কবিতার খাতা, যেটা সে অনেক দিন পর সম্পূর্ণ করেছে। শিরোনাম লেখা মুগ্ধতা। মঞ্চের পেছনে মিহিকা বসে আছে সাদা শাড়িতে, চুলে আলতো করে বাঁধা হাত খোপা, চোখে এক শান্ত দীপ্তি। তার পাশে চকচকে কালো পিয়ানো, যেন নীরবতার মধ্যে ঘুমিয়ে থাকা এক রাস সুর। ঐহিক তার কাছে এগিয়ে গিয়ে বলল, সব প্রস্তুত? হ্যাঁ, শুধু কেমন একটা ভয়ে হৃদস্পন্দনটা একটু তীব্র হয়েছে। ঐহিক মৃদু হাসল। ভয় না, উত্তেজনা। আজ তোমার সুর আর আমার শব্দ একসঙ্গে একই পাখায় ভর করে উঠবে। তুমি জানো এই দিনটার জন্য আমি কত দিন অপেক্ষা করেছি। এক সময় ভেবেছিলাম আমি আর মঞ্চে ফিরতে পারবো না। তুমি নতুন করে জন্ম নিয়েছো নিজের গুণের মাধ্যমে, আর তোমার সুরের সুবাস এসে মিশবে বাতাসে। প্রত্যেকটা সুরধ্বনি প্রাণ জাগাবে নিষ্প্রাণ প্রাণেও। বাইরের চেয়ার ভর্তি হয়ে গেছে। ডক্টর চ্যাটার্জি মাইকে ঘোষণা করলেন, আজকের সন্ধ্যার সবচেয়ে বিশেষ পর্ব ওয়ার্ডস অ্যান্ড মেলোডিজ, ঐহিক দত্ত এবং মিহিকা ঘোষের পরিবেশনা। সঙ্গে সঙ্গে চারদিক হাততালিতে ভরে উঠল। আলো ধীরে ধীরে নেমে এলো। মঞ্চে কেবল এক বিন্দু স্পটলাইট। ঐহিক মাইক্রোফোনের সামনে দাঁড়ালো, আর মিহিকা এসে পিয়ানোর সামনে বসল। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল, এক নিঃশব্দ প্রতিশ্রুতির মতো যে আমরা পারব। অতঃপর মিহিকার আঙুল সরে গেল কিগুলোর ওপরে। এক গভীর শান্ত সুর ভেসে উঠল বাতাসে। ঐহিক নিজের হাতে ধরা ডায়েরি খুলে পড়া শুরু করলো ধীরভাবে। মুগ্ধ হয়েছি তোমার প্রেমেতে, তোমার সুবাসে বর্ণ। তোমার প্রেমেতে পাল তুলেছি, হয়েছি তোমাদের জন্য। মাঝি হয়েছি হৃদ নদীতে, তব তোমারই হয়েছি সখা। এখন দুরহ দূরত্ব তোমার, এ বিরহ কাটে না একা। মিহিকার পিয়ানোর সুর এসে মিশে গেল ঐহিকের ছন্দে। মঞ্চের আলো যেন আরো নরম হয়ে এলো। দর্শক নিঃশব্দ, শুধু কবিতা আর সুরের মেলবন্ধন ভেসে চলেছে বাতাসে। মিহিকার চোখ বন্ধ। তার আঙুলের ছোঁয়া সুর একবার নিচে নামে, আবার উঁচুতে উঠে যায়, যেন প্রত্যেকটা সুর এক একটা হৃদস্পন্দন। ঐহিকের কণ্ঠে ততক্ষণে কবিতাটা আরো এগিয়ে এসেছে কিছুটা। দর্শকদের মধ্যে অনেকেই চুপচাপ শুনছে, কারো চোখে জল। শেষ অংশে মিহিকা ধীরে বাজাতে থাকে এক হালকা টুকরো সুর, যা তার নিজের লেখা। নাম উদ্ভাস। ঐহিক ডায়েরিটা বন্ধ করে বলে, এটাই আমাদের গল্প। আমরা কেউ কাউকে রক্ষা করিনি, শুধু হাতটা ছেড়ে দিইনি একে অপরের। সুর শেষ হলো। প্রাঙ্গণ ভরে গেল তালি আর আবেগে। মঞ্চে দাঁড়িয়ে মিহিকা ও ঐহিক পরস্পরের দিকে তাকালো। কোনো শব্দ নেই,
শুধু নিঃশ্বাসের ভেতর এক শান্ত হাসি। ডক্টর চ্যাটার্জি এসে মাইকে বললেন, এই প্রোগ্রামটার উদ্দেশ্য ছিল এটাই প্রমাণ করা যে শিল্প শুধু প্রকাশ নয়, নিরাময়ও হতে পারে। আজ ঐহিক ও মিহিকা সেই সত্যিটাই দেখিয়ে দিল। তালি থামছিলই না। মিহিকা সামান্য ঝুঁকে প্রণাম করল, ঐহিকও মাথা নোয়ালো। তাদের চোখে তখন শুধু কৃতজ্ঞতা, একটা জীবন থেকে আরেক জীবনে পৌঁছে যাওয়া অনুভূতির মতো। রাতটা শেষ হতে না হতেই তারা দুজন বাইরে বেরোলো। হাওড়া ব্রিজের দিকে তাকিয়ে মিহিকা বলল, তুমি জানো, আজ আমি প্রথমবার মনে করলাম আমি পুরোপুরি জীবিত। ঐহিক হালকা হেসে উত্তর দিল, আমিও। আজ আমার ভেতরে অন্ধকারটা যেন সুরে মিশে হারিয়ে গেল অচেনা কোনো এক প্রান্তরে। বাতাসে ঠান্ডা ছোঁয়া, নদীর উপরে আলো প্রতিফলিত হচ্ছে, হাওয়ার তালে তালে কেঁপে চলেছে বহমান নদীর ঢেউ। মিহিকা ধীরে ধীরে বলল, আচ্ছা, ওই সবটা কেমন হঠাৎ হয়ে গেল না? কেমন যেন হুট করে অন্ধকারে এক চিলতে আলোর মতো তুমি আমার জীবনে এলে। হঠাৎ করে আমার প্রাণহীন সুরের জগতে আবার প্রাণ পেল, আবার যেন নতুন করে বাঁচাতে চাইলে। আর আমিও তোমার সাথে বাঁচার জন্য তোমার হাত ধরলাম। ঐহিক অবাক হয়ে তাকিয়েছিল মিহিকার কাজল পরা হরিণী চোখের দিকে। আজ একটু অন্যরকম মায়াবিনী লাগছে তাকে, যেন শুভ্র শাড়ি পরিহিতা নারী তার প্রাণে আবার ঊর্জা জাগাচ্ছে, এক মায়ায় জড়িয়ে নিয়ে বাঁচতে চাইছে। মিহিকার ডাকে তার ঘোর কাটল। সে প্রত্যুত্তরে বলল, আমরা একে অপরকে বাঁচাবো এমনটা ভেবে হয়তো আসেনি। সময়কে সময় দিলে যে সময় সঠিক সময় সবটা ঠিক করে দেয়, আর সে সময় যে আমাদের মাঝে ব্যবধানটা মিটিয়ে ছন্দে কবিতায় এক করে দিয়েছে। হয়তো আমরা মিলেছি এটা মনে করিয়ে দিতে যে নিজে চাইলে বাঁচা সম্ভব। মিহিকার মুখে এক গভীর প্রশান্তি। জানো, ওই আজ প্রথমবার আমার সুরে ভয় নেই, রয়েছে শুধু মুক্তি। ঐহিক হালকা গলায় বলল, তবে আমরা যে মুগ্ধ দুটো আত্মা, যারা সুরের ছন্দে নিজের করে একে অপরকে খুঁজে পেয়েছি। রাতের শেষে সেন্টারের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় মিহিকা পিয়ানোর উপর রাখা শুকনো ফুলটা হাতে তুলে নিল। এক ঝলকে পেরিয়ে আসা সন্ধে আর ঐহিকের সাথে হাঁটা পথ পুরোটা তার মাথার মধ্যে খেলে গেল। বলল, এই ফুলটা আমার কাছে থাকবে আজকের দিনের সাক্ষী হয়ে। ঐহিক ডায়েরিটা বন্ধ করল, যার কভারে লেখা মুগ্ধতা। আর এই ডায়েরিটাও, এটাও আজ থেকে আমার, কারণ এর প্রত্যেকটা শব্দে তুমি, প্রত্যেকটা লাইনে তোমার মায়া, তোমার ছায়ায় আমি আবার বাঁচতে শিখেছি মিহিকা। তোমার প্রেমে মুক্ত হয়েছে অন্ধকার থেকে। মুগ্ধতা সব শব্দে, সব ছন্দে কেবল তুমি, শুধুই তুমি। দুজনেই জানে এই গল্প এখানেই শেষ নয়, এটা একটা নতুন শুরু, যেখানে ভালোবাসা মানে কারোর ভেতরের আলো চিনে নেওয়া। মিহিকা ধীরে বলল, ঐহিক, তুমি জানো, তোমার কবিতার মতোই আজ আমার আকাশটা খুব শান্ত। দেখো। ঐহিক তাকিয়ে দেখল নীল আকাশের মাঝে সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। মিঠে রোদ এক উষ্ণ আবরণে ভরিয়ে দিচ্ছে চারপাশ। দুজন নদীর ধারে হাঁটতে লাগলো। বাতাসে ভেসে আসছিল ট্রেনের শব্দ, আর তার সঙ্গে মিলছিল তাদের নীরবতার সুর। সুরের মঞ্চে দুই আত্মা, যারা একে অপরের নীরবতা ভরে দিয়েছে আলোয়। বইমেলার মাঠে রঙের শাড়ি, যেন প্রজাপতির মেলা বসেছে। বুক স্টলের বাইরে ভিড় উপচে পড়ছে। ঐহিকের পাঠক পাঠিকারা আজ তাকে পেয়ে ঘিরে ধরেছে। তার নতুন বই প্রকাশের আজ প্রথম সপ্তাহ পূর্ণ হচ্ছে, তবুও লোকেরা থামছে না। বিকেলের দিকে কিছু পরিচিত মুখ, রিসার্চ সেন্টারের শিক্ষকরা, প্রজেক্টের সহকর্মীরা সবাই এসেছে। ঐহিকের চোখে তখন এক আনন্দের ঝিলিক।
আজ দুজনেই নিজেদের লক্ষ্যে পৌঁছে গিয়েছে, তাতেই তাদের পরম আনন্দ। দেখতে দেখতে বই মেলার দিনগুলো কেটে গেল। শেষ দিনে ঐহিক মিহিকাকে বইটা উপহার দিল, যার কভার পেজে ছিল একটা ছবি, পিয়ানোর কিয়ের উপরে রাখা একটা শুকনো ফুল। মিহিকা আর ঐহিক মেলা থেকে বেরিয়ে এসে ঠিক করলো তারা কোথাও ঘুরবে, তারপরে ফ্ল্যাটে যাবে। ওই চলো ময়দানে যাওয়া যাক। ময়দান এই সময়? ফিরতে কত সময় লেগে যাবে জানো? চলো না, একসাথেই তো থাকবো, এমন করো কেন? আচ্ছা চলো। দুজনে যখন ময়দানে এলো, সন্ধ্যা নেমে এসেছে গাঢ় হয়ে। হালকা ঠান্ডা বাতাস জানান দিচ্ছে শীত আসন্ন। ঐহিকের হাতটা শক্ত করে ধরে আছে মিহিকার হাত। মেহিকা, বলো। মেহিকা, আমি জানি আমাদের জীবন অস্ত পর্যায় থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন সময় এসেছে একসাথে পুরোটা জীবন গড়ে তোলার। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে, সাথে আমার সব কবিতার প্রথম শ্রোতা? হয়তো পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে দিতে পারবো না, তবে চেষ্টা করব তোমার সমস্ত আবদার, সমস্ত আহ্লাদ মেটানোর, আর তোমাকে নিজের আদরে সারাটা জীবন আগলে রাখার কথা দিলাম। ওই তুমি কি সত্যি সারা জীবন আমার পাশে থাকতে চাও? মিহিকার চোখে জলের কণা চিকচিক করে উঠল। আমি চাই প্রতিটা সকাল, প্রতিটা সন্ধ্যা, প্রতিটা শব্দ আর সুর আমাদের একসঙ্গে থাকুক, আমাদের হয়ে থাকুক। মিহিকা নিঃশব্দে ঐহিকের চোখের দিকে তাকিয়ে রইল। তার হাতটা আলতো চেপে মুহূর্তের মধ্যে ঐহিকের ঠোঁটে স্পর্শ করল মিহিকার ঠোঁট। ঐহিক এক আদরে আশ্লেষে চুমু এঁকে দিল মিহিকার কপালে। ময়দান সাক্ষী হয়ে গেল এক আপসহীন ভালোবাসার মুহূর্তের। দুজনের সম্মতির পরেই তাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছোট্ট অনুষ্ঠান আয়োজিত হলো ঐহিকের ফ্ল্যাটে। কলকাতার একটা সুন্দর বাড়ির আঙিনা ফুল আর আলো দিয়ে সাজানো। ঐহিকের চোখে তখন আনন্দের ঝিলিক, আর মিহিকার চোখে শান্তি। উভয়ে একে অপরকে বিয়ের অঙ্গীকার দিচ্ছে। ঐহিক মৃদু হেসে বলল, মেহিকা, আজ থেকে তোমার সব মন খারাপ আমার। অল্প অল্প সুখ ভাগ করে তোমায় ডানায় ভর করে ওরা সাহস জোগাবো আমি। আমাদের নীরবতাতেও আলো থাকবে। ওই কথা দিচ্ছি, আর দূরে যাব না, কখনো না। বিয়ের রাত, তাদের নতুন ঘর, ফুলশয্যা, ঘরের মাঝে জ্বলতে থাকা দুটো মোমের আলো মৃদুভাবে আলোকিত করে রেখেছে সমস্ত ঘরটাকে। জানালার বাইরে হালকা বৃষ্টি নেমেছে। মিহিকা বিছানায় বসে নিজের হালকা নরম শাড়িটা সামলাচ্ছে। ঐহিক তার পাশে এসে বসল। তাকে কাছে পেয়ে মিহিকা নিজের মাথাটা নুইয়ে দিল ঐহিকের কাঁধের ওপরে। অতঃপর পরম আদরে সে বলে উঠল, ওই তুমি জানো, আমার সব ভয় দূরে সরে গিয়েছে তোমার আদরে। এখন শুধু তুমি আর আমি, কোনো দূরত্ব আর আমাদের মাঝে নেই। নেই আমাকে হারানোর ভয় তোমার সেই কান্না, নেই আমার চোখে সেই বাঁধ ভাঙা জল। রয়েছি শুধু তুমি আর আমি। ঈশিতার জায়গা হয়তো আমি কখনো নিতে পারবো না, তবে তার শূন্যস্থানটা কিছুটা হলেও পূরণের চেষ্টা করব। মেহিকা, আমি সবসময় চাইবো তুমি আমার পাশে থাকো। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা শব্দ, প্রতিটা সুর, সবটাই তো আমাদের। ঠিক যেমন করে আমার সবটা তোমার কাছে সঁপে তোমার সবটা নিজের করেছি, আজ থেকে তোমার সমস্ত দুঃখ, কান্না, হাসি সমস্তটাই আমার। আর আমার সমস্ত লেখা তোমার। আমার প্রতিটা শব্দের উৎস তুমি, আমার প্রথম শ্রোতা সেটাও কেবল তুমি, শুধুই তুমি মেহিকা। আজ এইখানে দাঁড়িয়ে আমি এক চরম সত্য অনুভব করছি। আমি বুঝতে পারছি যে ভালোবাসা কেবল পাশাপাশি থাকা বা এক ছাদের নিচে দিন কাটানো নয়। ভালোবাসা হলো তার চেয়েও ঢের বেশি গভীর, আরও তীব্র। ভালোবাসা মানে হলো প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে একে অপরকে বাঁচানো। এটি হলো সেই অদৃশ্য ভর্ম,
যা পৃথিবীর সব আঘাত থেকে প্রিয় মানুষটিকে আগলে রাখে। যখন একজন সম্পূর্ণ ভেঙে পড়ে, অন্যজন তখন তার শক্তি হয়ে দাঁড়ায়। যখন একজন আশা হারায়, অন্যজন তখন তার বুকে নতুন করে স্বপ্ন বুনে দেয়। ঐহিক নিজের হাত বাড়িয়ে মিহিকার হাতটা ধরল ধীরে ধীরে। অতঃপর মিহিকা ঐহিককে প্রায় ঠেলে শুইয়ে দিল বিছানায়। এই কি করছো? দেখো না তোমার কি করি। ঘরটা ক্ষণিকের জন্য ভরে উঠল দুজনের মৃদু হাসির গুঞ্জনে। মিহিকা নিজের মাথাটা ধীরে ধীরে রেখে দিল ঐহিকের বুকের ওপরে। তার হৃদস্পন্দন এখন দ্রুত। মিহিকার কান পরম আদরে শুনে চলেছে সেটা, যেন ঐহিকের হৃদয় কিছু কথা বলে চলেছে তার কানে। ঐহিকের হাতটা গিয়ে বসেছে মিহিকার পিঠের ওপরে। পরম আদরে ঐহিক তাকে নিজের দিকে টেনে নিল। মিহিকার মুখটার সামনে আসতেই কিছুক্ষণ নির্বাকভাবে তাকিয়ে রইল একে অপরের দিকে। তারপর নিজের অমোঘ আদরে নিজের ঠোঁটটা বসিয়ে দিল মিহিকার ঠোঁটের ওপরে। মোমের হলুদ আলোয় ঘরের দেওয়ালে পড়তে থাকা দুটো ছায়া ধীরে ধীরে মিশে যেতে লাগলো একে অপরের মাঝে। আর তার সাথে বাইরে বৃষ্টির আওয়াজ জোরালো হয়ে উঠল। জানালার ফাঁক হয়ে শীতল বাতাস প্রবেশ করছে ঘরে। কেঁপে উঠছে জ্বলন্ত মোমের শিখা দুটি, আর তার সাথে কেঁপে উঠছে দেয়ালের ওপরে পড়তে থাকা তাদের ছায়া। বৃষ্টি থেমে গেলেও ঘরে তখন শান্তি, উত্তাপ আর গভীর ভালোবাসার আলো। আর তাদের গল্প এখানেই পূর্ণ হলো। পূর্ণ হলো নীরবতা, শব্দ, সুর, বৃষ্টি আর আলোর এক অনন্ত মিলনে। সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, গল্প শোনার জন্য। আমাদের আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের গল্পের আসরে যদি নতুন হয়ে থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে পরিবারের সাথে যুক্ত হয়ে যাও, কেননা এ তো শুধু গল্প নয়, তোমাদের গল্প কথা, গল্প শোনার সঠিক ঠিকানা।